হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে আমরা কিন্তু করাচ্ছি আমাদের যে 7-10-2022 যে শিফট আছে, সেই শিফটের লাস্ট পার্টটা আমরা করাচ্ছি। চলো আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন যেটা আমাদের বলেছে, এটা কোন শিফট, যেমনটা বললাম যে 7-10-2022 লাস্ট শিফট। প্রথম প্রশ্ন বলেছে, কোনো বস্তুকে মেরু থেকে অবতল দর্পণে ফোকাসের দিকে সরে যাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিবিম্বটি ড্যাশ থেকে সরে যায় এবং প্রতিবিম্ব কী আকারের হয়, মানে কেমন হয়। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন। তুমি যদি তোমার এনসিইআরটিতে যে মানে টপিকগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট আছে, সেটাকে পড়ো, অথচ তুমি যদি প্র্যাকটিক্যাল কখনো না করে থাকো। দেখো, আমরা যখন পড়াশুনো করেছি তখন আমাদের না স্কুলে প্র্যাকটিক্যাল হতো, ঠিক আছে, আমাদের ইভেন 9-10ও প্র্যাকটিক্যাল হতো, ঠিক আছে। তো আমরা যখন পড়াশোনা করেছি এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম সামনে। সেই জন্য বেটার এটাতে যদি তুমি প্র্যাকটিক্যাল না করে থাকো, তোমাকে বোঝানোও খুব কঠিন হয়, আর প্র্যাকটিক্যাল না করলে নিজে বোঝাটাও খুব চাপের ব্যাপার হয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন্সগুলো ক্ষেত্রে এগুলো খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন্স। ওকে, 11-12 তো এগুলো প্র্যাকটিক্যাল হতোই, কিন্তু যখন 9-10 আমরা পড়েছি তখন ইনফ্যাক্ট 9-এও আমাদের, মানে 10-এ ছিল এটা, 10-এও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করানো হতো, ঠিক আছে, করে দেখানো হতো। এবং শুধু তাই নয়, আমরা যে প্রথম আমরা যে একটা বাক্সের মধ্যে, একটা বোতলের মধ্যে কিছু স্পিরিট থাকে, এবং স্পিরিটের মধ্যে আমরা যে প্রথম একটা দেহ দেখেছিলাম, আমার মনে নেই কিসের দেহ, সম্ভবত আরশোলা বা কোনো কিছুর পার্ট আমরা দেখেছিলাম, সেটা প্রিজার্ভ করা, সেটা আমার যতটুকু মনে পড়ছে আমরা ক্লাস 8-এ দেখেছিলাম, ঠিক আছে। ক্লাস 8-এ সংরক্ষিত বডি, অর্থাৎ কেমন করে বডিকে সংরক্ষণ করে রাখা হয় জীবন বিজ্ঞানে, অর্থাৎ লাইফ সায়েন্সে, সেটা আমরা ক্লাস 8-এ দেখেছিলাম, ঠিক আছে। তখনকার শিক্ষা ব্যবস্থাই সত্যি কথা বলতে অন্যরকম ছিল, এখনকার শিক্ষা ব্যবস্থাকে আমি বলবো, ঠিক আছে। সো তখন প্র্যাকটিক্যাল মানে বেটার হতো। সব স্কুল সমান নয়, কিছু স্কুলে এখনও এরকম ধরনের ভালো শিক্ষা ব্যবস্থা চালু আছে আমি বলে মনে করি। তো দেখো, এখানে কি হচ্ছে, যেটা হয় সেটা তোমরা যদি এনসিইআরটি যে প্রত্যেকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে পড়ো, তাও অ্যান্সার তোমরা ভুল দিতে পারো, ঠিক আছে। এই কোশ্চেনটার ক্ষেত্রে কি বলেছে শোনো। এখানে বলেছে, এখানে ধরো একটা তোমাদের আছে হচ্ছে, দেখতে পাচ্ছ অবতল দর্পণ আছে, এইটা হচ্ছে আমাদের পোল, দিস ইজ আওয়ার পোল, ঠিক আছে। এবং এই পয়েন্টে আমাদের রয়েছে ফোকাস, এই পয়েন্টে আমাদের রয়েছে ফোকাস। আমাদের কী করা হতো জানো, একটা স্ট্যান্ড নেওয়া হতো এবং একটা অবতল দর্পণকে এরকম রাখা হতো, আর স্কেল দিয়ে এরকম দাগ টানা হতো একটা বেঞ্চের ওপরে লম্বা লম্বা করে চকের সাহায্যে, এবং তার উপরে বড় করে গোল করে মার্ক করে দেওয়া হতো ফোকাস, আর তার এপাশে মার্ক করে দেওয়া হতো সি মানে হচ্ছে বক্রকেন্দ্র, ঠিক আছে। এইভাবে আমাদের কাজ করানো হতো। যাই হোক, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মনে পড়ছে সেগুলো। তো এখানে কি করা হচ্ছে ভালো করে দেখো, তোমরা যদি কোনো বস্তুকে পি থেকে এফ, এইটার এখানে রাখো, পি থেকে এফ, পয়েন্ট টু বি নোটেড, পি থেকে এফ, কোথায়, পি থেকে এফ, এর মাঝখানে কোথাও যদি বস্তুকে রাখো, প্রথমে বলো সেই বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব আদেও স্ক্রিনে পাওয়া যাবে কিনা, এটা 1 নম্বর পয়েন্ট। কি বললাম, তোমরা যদি এইখানে কোথাও বস্তুকে রাখো, এই যে কালো ডট দিচ্ছে এই জায়গায়, এই জায়গায় কোথাও যদি তোমরা বস্তুকে রাখো, আমি কোন কালি ইউজ করলাম, জাস্ট মিনিট, ঠিক আছে। আমরা যদি এই পয়েন্টে কোথাও বস্তুকে রাখি, তাহলে তুমি আমাকে বলো পাওয়া যাবে কি যাবে না। এই হচ্ছে পয়েন্ট, কালো, তোমরা বলো এখানে পাওয়া যাবে কি যাবে না। প্রথম কথা কি বলেছি, প্রশ্নটা ভালো করে শুনবে। যখন আমরা কোনো বস্তুকে পি এবং এফের মাঝখানে রাখছি, এরকম কোথাও মাঝখানে মানে মিড পয়েন্টে নয়, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, আমি মিড পয়েন্ট মানে সেটাকেই নির্বাচন করেছি। এখানে যদি বস্তুকে রাখি, তাহলে স্ক্রিন, জানো যে প্রতিবিম্বকে উৎপন্ন করতে গেলে একটা স্ক্রিন দরকার হয়, ঠিক আছে। যেখানে আমরা, যাকে আমরা কী বলি, প্রতিবিম্ব দূরত্ব বলি, ওই স্ক্রিন থেকে যে পি এর যে ডিস্ট্যান্স, তাকে আমরা কী বলি, প্রতিবিম্ব দূরত্ব বলি। তো স্ক্রিনে কি এই যে বস্তু রেখেছি তার কোনো প্রতিবিম্ব পড়বে, এটা আমাকে ফার্স্ট বলো, দি কজন অ্যান্সার করতে পারে। কি বললাম আবারও ভালো করে বোঝো, পি থেকে এফ এর মাঝখানে এই পয়েন্টে আমি একটা বস্তুকে রেখেছি, এই পয়েন্টে আমি একটা বস্তুকে রেখেছি। আমি বলতে চাইছি এই বস্তুটার যে প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটাকে আমরা স্ক্রিনে ফেলতে পারবো, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। প্রথম কথা, আমরা পারবো না। কেন পারবো না, কারণ এই যে প্রতিবিম্ব, এই যে বস্তুটা রাখা হয়েছে, এটা পি আর এফের মধ্যে রাখা হয়েছে, ফলে এই ক্ষেত্রে যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা একটা অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে। আর অসৎ প্রতিবিম্ব স্ক্রিনে ফেলা যায় না, সৎ প্রতিবিম্বকেই স্ক্রিনে ফেলা যায়, মনে রাখবে। অসৎ প্রতিবিম্বকে কী করা যায় না, স্ক্রিনে ফেলা যায় না, ঠিক আছে। সৎ প্রতিবিম্বকে স্ক্রিনে ফেলা যায়, ঠিক আছে, গেল। কারণ সৎ প্রতিবিম্ব মানে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজকেই স্ক্রিনে ফেলা যায়, ঠিক আছে, গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে অসৎ প্রতিবিম্ব আমরা এখানে উৎপন্ন করছি, এটা কেমন হয়, এটা বড় প্রতিবিম্ব পাওয়া যায়। কেমন প্রতিবিম্ব পাওয়া যায়, বড় প্রতিবিম্ব পাওয়া যায়, এটা 2 নম্বর পয়েন্ট গেল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আমরা বস্তুটাকে আস্তে আস্তে, ধরো বস্তুটা প্রথমে এই জায়গায় ছিল, তারপর বস্তুটাকে আমরা শিফট করে এখানে নিয়ে গেলাম, তারপর বস্তুটাকে আমরা আবার শিফট করে এখানে নিয়ে গেলাম, অর্থাৎ পি থেকে আস্তে আস্তে কী করছি, আমরা বস্তুটাকে সরাচ্ছি,
দেখো পি থেকে আস্তে আস্তে কী করছে, বস্তুটাকে কোন দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, এফের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখো তাই তো বলেছে, মেরু থেকে অবতল দর্পণে ফোকাসের দিকে, অর্থাৎ পি থেকে ফোকাসের দিকে আমরা বস্তুটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এখনও এখানে কিন্তু বলেনি যে ফোকাসের উপরে তুমি রাখছো, বলছে সরিয়ে যত নিয়ে যাচ্ছি তত কী হবে। তোমরা একটা জিনিস ভালো করে জানো যে যখনই আমরা ফোকাসের ওপর বস্তুটাকে রাখবো, ধরো এই পয়েন্টে যদি আমরা বস্তুটাকে রাখি, তাহলে এই পয়েন্টে কিন্তু আমাদের উৎপন্ন হবে সৎ প্রতিবিম্ব। ফোকাসে রাখলেই সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে। আর এই প্রতিবিম্ব কিন্তু অত্যন্ত বড় হয়, ঠিক আছে। এই প্রতিবিম্ব কী হয়, অত্যন্ত বড় হয়। এবং এই প্রতিবিম্ব উৎপন্ন কোথায় হয়, এই প্রতিবিম্ব উৎপন্ন হয় অসীমে গিয়ে। কোথায় উৎপন্ন হয়, অসীমে গিয়ে। আমার মনে হয় তোমাদের কেটে যাবে, মানে এদিকে আর লেখা যাবে না, এখানে লিখে দিচ্ছি। এই প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়, অসীমে গিয়ে উৎপন্ন হয়। একটা কোশ্চেনের পিছনে এতটা টাইম দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, অ্যান্সার বলে দিয়ে চলে যেতে পারি। কিন্তু তারপর তোমাদের ডাউট আসবে যে স্যার কেন এটা হলো, কেন ওটা হলো না, সেই ডাউটটাকে ক্লিয়ার করছি, ঠিক আছে। ব্যাসের কিছু না, অ্যান্সার তো 1 সেকেন্ডে বলে দেওয়া যায়, অ্যান্সার বলাটা কোনো বিশাল কিছু ব্যাপার নয়, বোঝানোটা ম্যাটার। তো আমরা দেখেছি যে এফের ওপর যখন কোনো মানে বস্তুকে রাখবো তখন যে প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটা সৎ বড় এবং অসীমে গিয়ে উৎপন্ন হবে, ঠিক আছে। তার মানে আমরা যত বস্তুকে পি থেকে এফের দিকে সরাবো তত প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে কী হবে, অসীমের দিকে সরতে থাকবে। কারণ ডেফিনেটলি অসীমে গিয়ে উৎপন্ন হবে তা বলছি না, অসীমের দিকে সরতে তো থাকবে, সরতে 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 যেই তুমি ফোকাসে রাখবে তখন অসীমে উৎপন্ন হবে। কিন্তু যত আমরা তাকে এফের দিকে সরাবো তত প্রতিবিম্ব অসীমের দিকে সরতে থাকবে। ওই জন্যই তো এফের ওপর রাখলে অসীমে গিয়ে উৎপন্ন হয়। তুমি তোমার বাড়ি থেকে তোমার বাজারের দূরত্ব 20 কিলোমিটার সাপোজ বলছি, ধরো, ঠিক আছে। তো তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ, তার মানে তুমি বাজারের দিকে এগোচ্ছ, তবেই তো তুমি বাজারে গিয়ে পৌঁছবে, তাই না। তুমি থেমে তখন বাজারে গিয়ে তো আর পৌঁছবে না, তাই না। ঠিক তেমনই ফোকাসের উপর রাখলে অসীমে উৎপন্ন হচ্ছে, মানে বস্তুটাকে তুমি সরাতে সরাতে ফোকাসের দিকে নিয়ে যাচ্ছ, তো আমরা প্রতিবিম্ব সরতে সরতে অসীমের দিকে যাচ্ছে। তার মানে মেরু থেকে অসীমের দিকে যাবে। দেখো মেরু থেকে অসীমের দিকে দুটো অপশানে আছে, একটা এইটা, একটা এইটা, ঠিক আছে। এবার এটাকে তো কেটে দাও, নেক্সট এটাকে তো কেটে দাও, ঠিক আছে। তো অপশান এলিমিনেশন আমরা ইউজ করলাম, দুটো অপশান উড়ে বেরিয়ে গেল। এবার দেখো কী বলেছে, এবার বলছে অসৎ হবে সমশীর্ষ হবে নাকি সৎ হবে অবশীর্ষ হবে। দেখো অসৎ প্রতিবিম্ব অলওয়েজ সমশীর্ষ হয়, এটা মাথায় রাখবে। আর সৎ প্রতিবিম্ব অলওয়েজ অবশীর্ষ হয়, মানে উল্টো হয়। সমশীর্ষ মানে হচ্ছে সোজা, অবশীর্ষ শব্দের অর্থ হচ্ছে উল্টো। তো সৎ প্রতিবিম্ব অলওয়েজ অবশীর্ষ হয়, ঠিক আছে। এই পয়েন্টটা অবশীর্ষ আর সমশীর্ষের রেসপেক্টে ঠিকই দিয়েছে, ঠিক আছে। কিন্তু কিন্তু এটাতে কি অ্যান্সার হবে, দেখো আমরা এখনও ফোকাসে বসাইনি। ফোকাসে না বসালে সৎ প্রতিবিম্ব আমরা পাবো না। ফোকাসের দিকে এখনও যাচ্ছে, তার মানে অসৎই থাকবে আর সমশীর্ষই থাকবে, কিন্তু প্রতিবিম্ব আস্তে আস্তে অসীমের দিকে সরতে থাকবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি এ হেয়ার, নট দিস, ঠিক আছে। এটা অ্যান্সার হবে যদি আমরা ফোকাসের উপর বসাই। এখানে বলেছে ফোকাসের দিকে সরে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, কি ঘটবে, ঘটবে যেটা তখনও অসৎ আর সমশীর্ষই থাকবে, কিন্তু মেরু থেকে অসীমের দিকে প্রতিবিম্ব সরে যাবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ফোকাসের ওপর যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, বড় তৈরি হয় আর অসীমে তৈরি হয়, এটা ঠিক। কিন্তু যেহেতু এটা অসীমে তৈরি হচ্ছে সেহেতু তোমার পক্ষে এই ইমেজটাকে পাওয়াটা খুব চাপের হয়, ঠিক আছে। স্ক্রিনে ধরা তো পড়বে, থিওরি বলে স্ক্রিনে ধরা যাবে, ধরা যাবে না তাই নয়, কিন্তু প্র্যাকটিক্যালি ধরাটা খুব চাপের হয়। এটা দিয়ে কালকে রেল প্রশ্ন দিতে পারে যে তোমার প্রতিবিম্ব এমন প্রতিবিম্ব বলো যেটা অবতল দর্পণে সৎ প্রতিবিম্ব উৎপন্ন করে, অথচ সেটা প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে সেটাকে স্ক্রিনে ফেলা খুবই কঠিন হয়। এরকমভাবে একটা স্টেটমেন্ট যদি দিয়ে দেয়, কালকে অনেক স্টুডেন্টই গুলিয়ে ফেলবে, অনেক স্টুডেন্টেরই মনে হবে যে কোশ্চেনটাই ভুল। কোশ্চেনটা ভুল নয়, কারণ যদি দেখো অসীমে উৎপন্ন হয় মানে কি, স্ক্রিনকে অসীমে রাখতে হবে। অসীমে রাখতে মানে বুঝতে হচ্ছে অনেক দূরে রাখতে হবে, ঠিক আছে, যেটা টেকনিক্যালি ইম্পসিবল। তোমার ঘরের যে ডিস্টেন্স হয় অনেক সময় সেই ডিস্টেন্সে কুলায় না, ঠিক আছে, এটা টেকনিক্যালি কঠিন হয়ে দাঁড়ায়। তো এই দুটো পয়েন্ট বলে দিলাম, রে যদি কালকে ব্যাকানো প্রশ্ন দেয় তোমরা পেরে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটা হচ্ছে কোশ্চেন নম্বর 1 ছিল। কোশ্চেন নম্বর 2তে চলো, পরের প্রশ্ন অ্যান্সার তোমরা বলো আগে, তারপর আমি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। বলেছে 220 ভোল্ট একটা জেনারেটর আছে এবং 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা কত হবে, অর্থাৎ পাওয়ার দিয়ে কোশ্চেন দিয়েছে। চলো অ্যান্সার করো নিজেরা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তবে ডেফিনেটলি খুব সোজা প্রশ্ন। এখানে তোমাদের চেয়েছে বৈদ্যুতিক ক্ষমতা অর্থাৎ পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু কী জানি, পাওয়ারের 3টে ফর্মুলা হয়, এখানে ভি আর আই দেওয়া রয়েছে। সো দুটোকে জাস্ট গুণ করলে আমরা পাওয়ার পেয়ে যাবো। সো কী হবে আমাদের 222 ইন্টু আমাদের 2, তার মানে 240। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরেরটা, নেক্সট
প্রশ্ন দেখো, বলেছে ম্যান্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি পিতামাতা মটরশুঁটি উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তা কতগুলি বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য তৈরি করে? স্বাধীন সঞ্চারণ সূত্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এর যে অ্যাকচুয়াল যে টার্ম আছে সেটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এবং এটা তোমরা ক্লাস 10-এর যে বংশগতি চ্যাপ্টার আছে, হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, সেই চ্যাপ্টারের মধ্যে এই টার্ম তুমি পাবে না। ঠিক আছে, এটাকে পড়তে গেলে তোমাদের ডিপে পড়তে হবে। এই টার্মটাকে তুমি ডেফিনেটলি এনসিইআরটির যে ক্লাস 10-এর, তোমরা তো এনসিইআরটি ক্লাস 10 ফলো করো না ত্রিপুরা বোর্ডের, তো তার যে বুকস আছে সেই বইয়ের যে হেরিডিটি অ্যান্ড ইভলিউশন যে চ্যাপ্টার আছে তাতে তুমি পাবে না। চলো চ্যাপ্টারে আমি আলোচনা করে দিচ্ছি। আগে ফার্স্ট অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে তোমাদের 2। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে তোমাদের 2। এবার চলো আমি তোমাদের বুকসে নিয়ে যাই, তোমরা তো বই দেখতে পছন্দ করো না, চলো বুকসে নিয়ে যাই। এই হচ্ছে তোমাদের বংশগতির চ্যাপ্টার। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার তোমরা চলে এসো পেজ নম্বর অ্যাজ পার এনসিইআরটি টেক্সট বুক 144 পেজে চলে এসো। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমে মনোহাইব্রিড ব্যাখ্যা করা আছে। কি বলা আছে? ম্যান্ডেল তার পরীক্ষার জন্য বাগানের মটর গাছের কিছু বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে দেখেছিলেন। উনি দেখেছিলেন কোনো মটর গাছ টল, কোনো মটর গাছ শর্ট গেল, এবং কোনো মটর গাছের বীজ হচ্ছে গোলাকার, কোনোটার হচ্ছে কুঞ্চিত, কোনোটা লম্বা, কোনোটা খাটো, বলেছি কোনোটা সাদা ফুল হয়, কোনোটা বেগুনি ফুল হয়, এবং আরও কিছু বৈশিষ্ট্য উনি চেক করেছিলেন। এই বৈশিষ্ট্য চেক করার সময় উনি কী করেছিলেন? উনি দুটোর মধ্যে ক্রস ঘটিয়েছিলেন। ঠিক আছে, এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, এবার এই যে তোমাদের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, অর্থাৎ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা তোমাদের মোনোহাইব্রিডে দেখা যায় না। ঠিক আছে, এটা তোমাদের দেখা যায় ডাই হাইব্রিডে। ঠিক আছে, ডাই হাইব্রিডে কোথায় আছে বলে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের ডাই হাইব্রিড। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ডাই হাইব্রিড। এখানে কি করা হয়েছিল? এই ব্যাপারটা ভালো করে দেখো। এই যে এখানে করা হয়েছিল, কি করা হয়েছিল? এখানে নেওয়া হয়েছিল হচ্ছে তোমাদের রাউন্ড অ্যান্ড ইয়েলোকে নেওয়া হয়েছিল, আর এদিকেও রাউন্ড অ্যান্ড ইয়েলোকে নেওয়া হয়েছিল। এটা তোমাদের ডাই হাইব্রিড, এটা তো হাইব্রিড। ঠিক আছে, ডাই হাইব্রিডটা তোমাদের এখানে তেমনভাবে নেই, বাট এখানে কোথাও তুমি এটাকে পড়ে নিও। এখানে কোথাও তুমি স্বাধীন সঞ্চারণ সূত্র বলে কিছু পাবে না। বেসিক্যালি এটা এনসিইআরটি ক্লাস 11-এর পার্ট। ঠিক আছে, এবং এই জৈব রসায়ন থেকে জৈব রসায়ন বলছি, এই যে বংশগতির চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টার আছে, তার থেকে যে প্রশ্নগুলো এসেছে আমি ভুলে যাচ্ছি চ্যাপ্টারের নাম, সেগুলো অধিকাংশ আমি দেখেছি 11 ঘেঁষা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, এনসিইআরটি 11 ঘেঁষা প্রশ্ন দিয়েছে। এখানে তুমি প্রত্যেকটাকে ভালো করে পড়ে নিও। ঠিক আছে, ভালো করে পড়ার পরে তুমি এখানে কোথাও ওই টার্মটাকে খুঁজে পাবে না। ওকে, এটা অ্যাকচুয়ালি কি, বেসিক যখন তুমি পড়ছো তখন ওই টার্মটাকে টিচাররা বলে পড়ায়। তো এনসিইআরটিও জানায়, আমি যখন এই ব্যাপারটা লিখেছি তখন টিচাররা যখন আলোচনা করবে ওই টার্মটাকে তুলিয়ে আলোচনা করবে। ঠিক আছে, ওই টার্মটার কি মানে হয় চলো আমরা বলে দিই। এটা তোমরা একবার পড়ে নিয়ে পেজ তো দেখিয়ে দিলাম, সবার কাছে এই পিডিএফ আশা করি আছে। 144, 145, এই যে দেখো 144, 145 পেজ, এই 145 পেজ তোমরা একবার পড়ে নিও। ঠিক আছে, আচ্ছা পড়ে নিও, কিছু না বোঝার দরকার নেই, জাস্ট পড়ে খুঁজে নিও যে টার্মটা আছে কিনা, ব্যাস মিটে গেল। এবার আমি তোমাদের চলে যাব কোথায়, আমাদের স্লাইড আছে ওখানে চলে যাবো এবং ব্যাপারটা বুঝিয়ে দেবো। চলো, বেসিক্যালি কী হয়, ধরো এখানে একটা ব্যক্তি আছে আর এখানে আর একজন ব্যক্তি আছে। ঠিক আছে, এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে। ধরো এ হচ্ছে ছেলে, ঠিক আছে, এবং এ হচ্ছে মেয়ে। ওকে, আচ্ছা এভাবে বুঝবে না, চলো বাদ দাও, ডাইরেক্ট লিখে দিচ্ছি। এ হচ্ছে বয় অ্যান্ড দিস ইজ গার্ল। ঠিক আছে, এবং রিপ্রোডাকশনের ফলে এদের মধ্যে ম্যান অ্যান্ড ওম্যান লিখি, বেটার আসবে, বিকজ এজ ফ্যাক্টর করে। পাবলিক প্লেসে পড়ানোর সময় কতগুলো টার্মকে খেয়াল রাখতে হয়। ম্যান অ্যান্ড ওম্যান, দিস ইজ ম্যান অ্যান্ড দিস ইজ ওম্যান, MNW। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, রিপ্রোডাকশনের ফলে মানে প্রজননের ফলে এদের মধ্যে তিনজন সন্তান সন্ততির উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবং এই যে ম্যান, এ ছিল টল বাট ব্ল্যাক, অর্থাৎ কালো, অ্যান্ড দিস ওম্যান, দিস ইজ শর্ট বাট ফেয়ার, মানে ফর্সা। ঠিক আছে, শর্ট বাট ফেয়ার মানে ফর্সা। ঠিক আছে, তো আমরা নর্মালি এটা একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, শর্ট অ্যান্ড ফেয়ার অ্যান্ড দিস ইজ টল অ্যান্ড ব্ল্যাক। তো এখানে কি হচ্ছে, আমরা দেখব যে যখন এদের সন্তান উৎপন্ন হচ্ছে তখন কেউ টল অ্যান্ড ফেয়ার হচ্ছে, কেউ টল অ্যান্ড মানে শর্ট অ্যান্ড ব্ল্যাক হচ্ছে। ঠিক আছে, এরকম আমরা দেখবো, ডট 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 ডট, এরকম আমরা দেখতে পাবো। তার মানে তুমি দেখতে পেলে যে টলের সাথে যে ব্ল্যাক যায় এমনটা কিন্তু নয়, বা শর্টের সাথে যে ফেয়ার যায় এমনটাও কিন্তু নয়। তাহলে তো আমরা পৃথিবীতে যত শর্টকে দেখতাম, বেটে মানুষকে দেখতাম, সবাই ফর্সা হয়ে যেত।
আর যত আমরা টল বা লম্বা ব্যক্তিকে দেখতাম সবাই কালো হয়ে যেত। যদি দুটো বৈশিষ্ট্য এরকম ট্রেন্ড নেচার তৈরি করতো, প্রকৃতি তৈরি করতো যে এইটার সাথে আমার এটাই যাবে, ঠিক আছে, এই রকমের সাথে আমার এই রকমই যাবে, এই কম্বিনেশনের সাথে আমার এই কম্বিনেশনই যাবে, অন্য কোনো কম্বিনেশন যেতেই পারে না, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে, এটা পসিবলই নয়, ঠিক আছে। তো মনে রাখবে যে এই যে দুটো বৈশিষ্ট্য, এর একটা জিন আছে, ঠিক আছে, এর একটা জিন আছে, আর ধরো এরও একটা জিন আছে, তাহলে এর জিন একে ইন্টারফেয়ার করছে না, এর জিন এর দিকে ইন্টারফেয়ার করছে না। মানে আমি বলতে চাইছি টল জিন বলছে না ভাই আমি কিন্তু ব্ল্যাকের সাথেই যাব না, এরকম কিন্তু টল জিন বলছে না, বা শর্ট হওয়ার জিন বলছে না ভাই আমি কিন্তু ফর্সার সাথেই যাব, আমি কিন্তু ব্ল্যাকের সাথে যাব না, এমন বলছে না। তা না হলে টল কিন্তু ফেয়ার এমন লোক আমরা পৃথিবীতে প্রচুর দেখি, আবার শর্ট অ্যান্ড ব্ল্যাক অর্থাৎ কালো এবং বেটে এমন আমরা প্রচুর মানুষকে দেখি। যেমন বোল্ড, ব্যাল্ড হেডেড বলা হয় সম্ভবত, ব্যাল্ড আর বোল্ড, অ্যাকচুয়ালি যার মাথায় চুল নেই আমি তার কথা বলছি, চুলহীন মানুষ কিন্তু লম্বা এমনও আমরা দেখি, ঠিক আছে, আবার চুলহীন মানে মাথায় টাক আছে কিন্তু বেটে এমন মানুষও আমরা দেখি। অর্থাৎ চুলহীনতার যে জিন সে বলছে না ভাই আমি কিন্তু কেবল লম্বার সাথেই যাব না, এটা সে কিন্তু বলছে না। বা চুলহীনতার যে জিন সে কিন্তু বলছে না যে আমি বেটের সাথে যাব, এটা কিন্তু সে বলছে না। সে কি বলছে, সে বলছে ভাই আমি দুজনের সাথেই যেতে পারি, মানে আমার জিন তুমি বেটে নাকি লম্বা তার সঙ্গে ইন্টারফেয়ার করবে না। এটা কি বলা হয়, স্বাধীনভাবে বৈশিষ্ট্য এক জনু থেকে আরেক জনুতে যাচ্ছে। একটার বৈশিষ্ট্য যখন যাচ্ছে তখন আরেকটার বৈশিষ্ট্য তাকে কাটছে না বা তার সঙ্গে ঝগড়াঝাটি করছে না, ঠিক আছে। এটাকেই বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র। যদি খুব মানে মোলায়ম কোমল পাতি বাংলায় বলি তাহলে এটাকেই বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র। এবং দেখতে পেলে যে দুটোর ক্ষেত্রে এটা কাজ করে, এটা যে এক্স্যাক্টলি দুটোর ক্ষেত্রে কাজ করে তাই না, বাট এখানে যে অপশান রয়েছে সেই অনুযায়ী দুই বা তার বেশি, বাট দুটোর জন্য কাজ করতে পারে। যেমন তুমি চুলহীন মানুষকে লম্বাও দেখতে পারো এবং কালোও দেখতে পারো কি না। আবার চুলহীন মানুষকে তুমি বেটে এবং ফর্সাও দেখতে পারো, ঠিক আছে। আবার চুলহীন মানুষকে তুমি বেটে এবং কালোও দেখতে পারো। আবার চুলহীন মানুষকে তুমি ফর্সা কালোর মাঝামাঝি যে কালার থাকে না, ঠিক আছে, সেটাও তুমি দেখতে পারো। তার মানে চুলহীন এই যে বৈশিষ্ট্য বা লম্বা এই যে বৈশিষ্ট্য, এটা বাকি বৈশিষ্ট্যের সঙ্গে কী করছে না, ঝগড়াঝাটি করছে না। এটাকে বলা হয় স্বাধীনভাবে সঞ্চারিত হওয়ার সূত্র, ঠিক আছে। এবং এটা দুটো বৈশিষ্ট্যের জন্য ঘটে, এখানে এরকমটা রয়েছে বলে আমরা এরকমটা টিক মারবো। ক্লিয়ার হয়েছে আশা করি। তো ফ্যাক্ট ইজ দ্যাট, এরকম যদি সোজা ভাষায় তোমরা বায়োলজি বুঝতে চাও, ঠিক আছে, বায়োলজি অলরেডি ক্লাস আমরা করিয়েছি, বাট এবার আবার নতুন করে করানো হচ্ছে এবং আরও সোজাভাবে বলা হবে, ঠিক আছে। এরকম সোজাভাবে যদি তোমরা বুঝতে চাও বায়োলজি, সেটা টেকনিশিয়ান হোক, এলপি হোক আর রেলওয়ে গ্রুপ ডি হোক, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের পেড কোর্সে কিন্তু প্রচুর ছাড় চলছে এই মুহূর্তে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। আবার যদি ছাড় আসে মাঝখানে বন্ধ করে দেওয়া হবে, আবার যদি ছাড় আসে দুর্গাপুজোর সময় নিও। দুর্গাপুজোর সময় নিলে যেটা হবে সেটা হচ্ছে পরের দিন পরীক্ষা পড়তে পারে। সো আমি বারবার বলবো দুর্গাপুজো কালী পুজোর ওয়েট করো না। আর ডেফিনেটলি এনসিইআরটির কোর্স একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর কোর্স, সেটাকে অতি কমে আমরা দিচ্ছি, এর থেকে আর কমানো রিয়েলি পসিবল না। বাজারে যত কোর্স চলতে দেখবে আমার থেকে ভ্যালু সব থেকে বেশি তাদের, ঠিক আছে, আমাদের ভ্যালু সব থেকে কম, লোয়েস্ট ভ্যালুতে দেওয়া হচ্ছে। তো নিও কোর্সটা, এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাড় চলছে। তো এরকম ভালোভাবে যে সূত্রটাই জানে না সেও কিন্তু বুঝলো ব্যাপারটা কী। বেসিক্যালি এই থিওরিটা কি, বেসিক্যালি প্র্যাকটিক্যালিটির উপর নির্ভর করে। সেই থিওরিগুলোকে বোঝার জন্য কোনো সূত্রের প্রয়োজন হয় না, এরপরে তুমি সূত্রটা আগে পড়ো, তুমি বেটার বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। পরের প্রশ্ন দেখো, এর আমি অ্যান্সার তুলে দিয়ে রাখিনি কারণ ভেরি কমন কোশ্চেন হয়ে গেছে, প্রত্যেকটা শিফটে থেকে এই প্রশ্ন পড়েছে। আমি এখনও পর্যন্ত প্রায় 10-15টা শিফট করেছি, তার মধ্যে প্রত্যেকটাতে দেখছি এই প্রশ্নটা রয়েছে। সেটা হচ্ছে, আমি ওই জন্য আমি এখানে অ্যান্সার তুলে রাখিনি। এখানে বলছে যে নাইট্রোজেন অণুর মধ্যে কতগুলো সমযোজী বন্ধন থাকে। আমরা জানি নাইট্রোজেন অণুর মধ্যে 3টে সমযোজী বন্ধন থাকে। অক্সিজেনের মধ্যে কটা থাকে, 2টো থাকে। কার্বনের মধ্যে কটা থাকতে পারে, দেখো কার্বন নর্মালি সর্বোচ্চ 3টে দিয়েই হয়, কার্বনের সর্বাধিক 3টেই হয়। কার্বনের চতুর্যোজী বন্ধন দেখা যায় না, বাট কার্বন কিন্তু 4টে ইলেকট্রনকে নিতে পারে, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা মাথায় রাখো, সর্বোচ্চ 4টে ইলেকট্রনকে কিন্তু কার্বন নিতে পারে, ঠিক আছে। তো অ্যান্সার হবে এখানে 3। এটা আমি প্রচুর বার করেছি, এটা আর এখানে ডিসকাস করছি না। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে সরানো হলে একটি পরিবাহীর মধ্যে আবিষ্ট ইএমএফ কি। দেখো ইএমএফ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এ হচ্ছে ইএমএফ। তো ইএমএফ কী হবে সেটা তোমাদের জিজ্ঞেস করেছে।
এবার আচ্ছা সরি কী বললাম আমি, ইলেকট্রোম্যাগনেটিক নট ফ্লো ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। ইএমএফ এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। চলো বলো এটা। এবার ইএমএফ, তোমরা তোমাদের যে এনসিইআরটি আছে খোলো, ঠিক আছে। তোমরা তো এনসিইআরটি বুকস পছন্দ করো না, ত্রিপুরা বোর্ডের নাম ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে, বিশেষ করে রেলের পরীক্ষার জন্য। তো ওকে তোমরা ওখানে খোলো, ঠিক আছে। আজ তোমাদের দেখাবো যে এনসিইআরটি থেকে অনেক প্রশ্ন আসছে না, সেটা বোঝা জরুরি, ভয় দেখাচ্ছি না, বাস্তবটাকে বোঝাটা জরুরি। শুধুমাত্র বায়োলজির কোশ্চেন আসছে, তাও দেখালাম বায়োলজি আসছে না, বায়োলজি একটা কোশ্চেন দেখতে পেলে, এরকম অনেক প্রশ্ন আছে ভাইয়া। তো দেখো এই যে চুম্বক ক্ষেত্রে তুমি খোলো, ঠিক আছে। খোলার পরে তুমি একটা কাজ করো, তুমি ইলেকট্রোম্যাগনেট খোলো, মানে ম্যাগনেটের যে চ্যাপ্টার আছে খোলো, সেখানে ইএমএফ লেখা আছে কিনা দেখে নাও, ব্যাস মিটে যাবে, ঠিক আছে। চলো অ্যান্সার বলো। দেখো এটা তো নিউমেরিক্যাল দিয়ে খুব সহজে ইজিলি বোঝানো যায়। অ্যান্সার তোমাদের হবে জিরো। অ্যান্সার তোমাদের কী হবে এখানে, অ্যান্সার হবে তোমাদের জিরো। দেখে নাও অ্যান্সার কী। এ দেখো অ্যান্সার কী আছে, জিরো আছে। কেন জিরো আছে দেখো, মনে রাখবে এই যে ইএমএফ, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করানো হয়, এটা ইএমএফ, ঠিক আছে। ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। ইএমএফ ইকুয়াল টু তোমাদের যেটা হয় সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা ইন্টু এ ইন্টু কস থিটা, ঠিক আছে। এই হচ্ছে হয়। এবার তুমি মনে রাখো যে দুটো লাইন একে অপরের সাথে মানে কিসে আছে, এখানে দেখতে পাচ্ছ সমান্তরাল আছে। সমান্তরাল মানে ধরো এ একটা লাইন গেছে, তার সঙ্গে সমান্তরাল দেখো আর একটা লাইন গেছে। এই দুটো লাইনের মধ্যে এখানে কত ডিগ্রির পার্থক্য থাকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 90 ডিগ্রির পার্থক্য থাকে। ইয়েস আর নো বলো। তার মানে এই জায়গায় কস থিটা আমাদের কী হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। আর কস 90 এর যে মান হয়, কস 90 ডিগ্রির যে মান হয়, আমরা সেটা জানি জিরো হয়, ঠিক আছে। কস 90-র মান কত হয় আমরা জানি জিরো হয়, ঠিক আছে, জিরো হয়। তো জিরোর সঙ্গে যাই গুণ কেন না কেন অ্যান্সার কী আসবে, জিরো আসবে, সেজন্য অ্যান্সার এখানে শূন্য হয়, ঠিক আছে। এবার এটা যে ডিটেল এক্সপ্লানেশান কী করে দেই বলো তো একটা শর্ট ভিডিওতে, সত্যি কথা বলছি, মানে এমন নয় যে তোমাকে আমি অন্য জায়গায় কোথাও নিয়ে যেতে চাইছি, তা নয়। বেসিক্যালি আমি বারবার বলছি এই ধরনের কোশ্চেন যখন করবো এর ডিটেলসটা তোমাদের দেবো কী করে আমি। ধরো একটা এরকম প্লেন আছে, ঠিক আছে, একটা কী আছে, এরকম প্লেন আছে, ঠিক আছে, একটা প্লেন আছে। এই প্লেনটাই ধরো একটা পরিবাহী, এই প্লেনটা ধরো একটা পরিবাহী, আর এর ওপরে আছে চৌম্বক ক্ষেত্র রেখা। চৌম্বক ক্ষেত্র রেখাগুলো ধরো এইভাবে পাস করছে ওপর দিয়ে, ঠিক আছে। এর ওপর দিয়ে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো এইভাবে কী করছে, পাস করছে, এর ওপর দিয়ে পাস করছে। পয়েন্ট টু বি নোট, এর ওপর দিয়ে পাস করছে, ঠিক আছে। এখানে কিছু একটা ডিস্ট্যান্স আছে, এই যে ডিস্ট্যান্স, এটা একটু অন্য কালি দিয়ে করে দিই, তাহলে বুঝতে পারবে হয়তো, চেষ্টা করছি বোঝানোর। দেখো এই যে ডিস্ট্যান্স, সিমিলারলি এখানে একটা ডিস্ট্যান্স আছে, সিমিলারলি এখানেও একটা ডিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছি। এবার আশা করি উঁচু হয়ে গেছে, অর্থাৎ এই একটা পেপার আছে তার ওপর দিয়ে লেখাগুলো পাস করছে। এই যে ডিস্ট্যান্স, এটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে না এখানে, খেয়াল করো। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে এই কস থিটা যেটা, এটা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে এখানে, কস 90 মান জিরো হয়, তার মানে এটা ফুললি জিরো দেবে তোমাকে, তার মানে এখানে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স আমরা পাবোই না, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি বললাম, যতটা পারি তোমাদের বোঝালাম। চলো নেক্সট পরেরটাতে বলছে একটা শ্রেণী বর্তনীর উদাহরণ দাও, ঠিক আছে, এটা তোমাদের বলছে। তো শ্রেণী বর্তনী এক্সাম্পল কী হবে, তোমরা চুনি বাল্ব লাগাও না কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, ইভেন বিয়ের সময়, ব্যান্ড পার্টির সময় কী বাজাও, কী লাগাও, চুনি বাল্ব লাগাও। ওই চুনি বাল্ব হচ্ছে তোমাদের শ্রেণী বর্তনীর এক্সাম্পল। দেখে নাও সজ্জা লাইট, এই সজ্জা লাইটকে বেসিক্যালি কী বলা হয়, চুনি বাল্ব বলা হয়, ঠিক আছে। কীভাবে থাকে লাইটগুলো, ধরো এখানে একটা তার আছে, দেখিয়ে দিই এক্স্যাক্টলি। ধরো এখানে তার আছে, ঠিক আছে, এই তারের সঙ্গে অনেকগুলো বাল্ব এক জায়গায় লেগে থাকে। এই যে দেখো ছবিটা করে দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলি, চুনি বাল্ব সজ্জা বলি, এবং এটাইকেই কী বলা হয়, এটাকে কিন্তু বলা হয় শ্রেণী বর্তনী। তো অ্যান্সার আমাদের কী হবে, সজ্জা লাইট যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে বেসিক্যালি শ্রেণী বর্তনী, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা শ্রেণী বর্তনী কেন হয় এখানে, কারণ দেখতে পাচ্ছি এখানে যে আরগুলো আছে, এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে প্রত্যেকটা বাল্ব হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই যে আরগুলো আছে দেখো একটার সঙ্গে একটা দেখো এখানে এইভাবে লাগানো আছে, ঠিক আছে। এগুলো সব দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা এভাবে কী আছে, লাগানো আছে। আর যদি সবকটা আরকে যোগ করা হয় তাহলে আমরা শ্রেণী বর্তনীতে আর কী করি, আমরা যোগ করি। তার মানে তুমি দেখতে পাচ্ছ এগুলো একটার সঙ্গে আরেকটা প্যারালালি লাগানো নেই, একটার সঙ্গে একটা কী করা আছে, পরপর লাগানো আছে। যখন রোধ পরপর লাগানো হয় তখন সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিটিং বলি। কী বলি, শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিটিং বলি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, আমাদের এখানে হবে সজ্জা লাইট। ওকে চলো নেক্সট পরেরটাতে।
আমাদের সন্ধ্যেবেলার দিকে যে পেড ভিডিও আপলোড হবে সেই পেড ভিডিওতে তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে। এখানে অনেক টাইপের ব্যাখ্যা দেওয়া আছে পিএইচের উপর বেস করে। দেখো দারুণ একটা পিএইচের উপর প্রশ্ন দেওয়া হয়েছে। কি বলা হয়েছে যে বৃষ্টির জলের পিএইচ হচ্ছে 5.6 নর্মালি হয়, ঠিক আছে, এবং এর থেকে যদি কম হয় অর্থাৎ 5.6-এর থেকে যদি কম হয় তাকে আমরা অম্ল বৃষ্টি বলি। এবং এই আম্লিক জল যখন নদীতে প্রবাহিত হলে কি হবে, এটা তোমাদের প্রশ্ন দিয়েছে। এর পিএইচ কি কমে যাবে? ভাগ্য ভালো, জল কিছুটা ক্ষারীয় হবে, জলের পিএইচ কমে যাবে, জলে মাছের সংখ্যা বেড়ে যাবে, জল পান করার জন্য আরও স্বাস্থ্যকর হয়ে যাবে। বলো অ্যান্সার কোনটা হবে? পিএইচের উপর প্রশ্ন দিয়েছে, পিএইচের উপর প্রশ্ন দিয়েছে। আজকেই তোমাদের মোটামুটি এখন তোমাদের 6:30 বাজতে যায় আমার যতদূর মনে হচ্ছে, ঠিক আছে, আমি তো ভিডিও রেকর্ড করছি, তো মোটামুটি তোমরা এটাকে 8:30 থেকে 9টার দিকে পেয়ে যাবে, ঠিক আছে। পিএইচের উপর দারুণ ক্লাস আছে, ঠিক আছে। সেখানে লি চ্যাটলারের যে থিওরি আছে পিএইচের উপর সেটা আমি করিয়েছি। তোমরা বলবে স্যার কোথা থেকে পেলেন লি চ্যাটলারের থিওরি? প্রথম কথা হচ্ছে লি চ্যাটলারের থিওরি দিয়ে আরপিএফে প্রশ্ন এসেছে 2025-এ। আমি একটু পরে তোমাদের ইউটিউবে পোস্টও করে দিতে বলবো সেটা অ্যাডমিনকে, ঠিক আছে, পিএইচের উপরে। চলো এটা অ্যান্সার তোমাদের কী হবে, এটা পিএইচ কমে যাবে হবে। কীভাবে পিএইচ কমে যাবে হবে দেখে নাও, এটাকে অ্যান্সার বলে দিয়েছে। দেখো বৃষ্টির জলের পিএইচ কম তার মানে কি, এটা হচ্ছে অম্ল বৃষ্টি মানে কি, এটা অ্যাসিডিক। এটা কি, এটা হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক শব্দের অর্থ কী? এর মধ্যে কী আছে? এর মধ্যে হাইড্রোজেন প্লাস বেশি পরিমাণে আছে, আর সেটা যখন জলের সঙ্গে মিশছে তখন জলকে কী দিচ্ছে? আরও বেশি পরিমাণে হাইড্রোজেন প্লাস দিচ্ছে। আর হাইড্রোজেন প্লাস যত বাড়বে তত সেটা কী হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে আরও বেশি। আর অ্যাসিডিক হওয়া অর্থ কী? পিএইচের মান কমে যাওয়া। সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? এইটা হবে। এত সোজা ভাষায় বলা যেতে পারে বা বোঝানো যেতে পারে এটাকে, ঠিক আছে। বাট ডিপ ডিটেলস ব্যাখ্যা তোমাদের আমি পেটে দিয়েছি। চলো নেক্সট পরেরটাতে। পেড কোর্স যারা চাইছো তার জন্য বলি 8670838797 একবার নক করে নাও, একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ডু নট কল, কারণ কল সত্যি কথা বলতে ধরার মতো সময় হয় না, ঠিক আছে। কারণ যারা আছেন তারা সবসময় কোশ্চেন বা ইত্যাদি অ্যানালিসিস করতে ব্যস্ত। এই যেমন আরপিএফে লি চ্যাটলার থিওরি দিয়ে আমরা কোশ্চেন পেয়েছি, সেটা আমরা কীভাবে জানলাম? নির্ঘাত ঘাঁটাঘাঁটি করতে হচ্ছে, ঠিক আছে, তোমাদের জন্য সারাক্ষণ লেগে থাকা হয়, ঠিক আছে। তো ডেফিনেটলি তোমরা কোর্সটাকে নিতে পারো। আমি বলবো বেস্ট কোর্স হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপর। টেকনিশিয়ান গ্রেড 3 এএলপি এবং গ্রেড মানে আরআরসি গ্রেড গ্রুপ ডির জন্য চিন্তা করতে হবে না, ঠিক আছে। লাজবাব কোর্স। তবে গ্রেড 1 যেটা টেকনিশিয়ানে আছে তার জন্য এই কোর্স যথেষ্ট ডেফিনেটলি নয়, ঠিক আছে। তো চলো আমরা, এটা আমাদের সম্ভবত 7 নম্বর প্রশ্ন হলো। নেক্সট প্রশ্নে চলো। অনেকেই বলছো যে পর্যায় সারণী করাতে, কারণ যেহেতু রেল ডাইরেক্ট সিলেবাস মানে না, সো পর্যায় সারণী থেকে এবারে কোশ্চেন আসতে পারে। অনেকেই বলছো না স্যার প্রশ্ন পড়ানোর দরকার নেই, এবার তোমরা ঠিক করো, আমার তো পড়ি দেওয়ানি কথা। তো বলছে ডোবার্নিয়ারের ত্রয়ী সূত্রের জন্য ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্রম নির্বাচন করো। আচ্ছা, কেন পর্যায় সারণী পড়াতে অনেকে বারণ করছে? তার কারণ পর্যায় সারণী এবারে এনসিইআরটি থেকে বাদ গেছে, সেই জন্য, ঠিক আছে। যাই হোক, তোমরা ঠিক করো, আমার কোনো ব্যাপার নেই। তোমরা নিজেরা ম্যাচিওর স্টুডেন্ট, কেউ তো থোড়ি বাচ্চা না। আচ্ছা, বাচ্চাদের মতো প্রশ্ন তোমরা অনেকেই করো। যেমন কিছুদিন আগে একটা ছেলে আমাকে প্রশ্ন করে বলছে যে স্যার আপনার অনেক ইউটিউব চ্যানেল আছে বাংলাতেও এবং হিন্দিতেও, তারা বিভিন্ন সাকসেস স্টোরি দিচ্ছে এবং বলছে আমাদের কোর্সে ভর্তি হতে। তো স্যার এটা কি মানে সত্যি তাদের কোর্স নিলে সাকসেস পাওয়া যায় বা এরকম এরকম ব্যাপার বলছে, এরকম বলছে। এবার আমি তোমাদের একটা কথা বলবো, আমি তাকে একটাই প্রশ্ন, মানে আমাদের অ্যাডমিন তাকে একটা কথাই বলেছিল, সেটা হচ্ছে যে সোজা কথা বলতে যে তোমরা এতটা লুজ কনফিডেন্স কী করে হয়, মানে কনফিডেন্স তোমাদের এত কম কী করে হয় যে একটা কোর্সই জাস্ট এটা স্থির করে দেবে, বা একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেলে যিনি পড়ান, যেমন আমি বা আমার মতো যারা টিচার, তারা কি স্থির করেন যে তোমার চাকরি পাবে কি তুমি চাকরি পাবে না? তোমার পড়াশুনো ঠিক করে বাবা। সাকসেস কেবলমাত্র পড়াশুনো করে পাওয়া যায়, ঠিক আছে। ইনফরমেশান ঘোরাফেরা করছে, সেই ইনফরমেশানটাকে কালেক্ট করে পড়াশুনো করাটা ইম্পর্ট্যান্ট। আমাদের বা আমার মতো যারা টিচাররা আছেন সবার কথা বলছি, প্রত্যেকের অনুদান তোমাদের সাকসেসে 1%। তোমাদের যে পরিশ্রম সেটাই হচ্ছে 99% এখানে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সেই জন্য মাথায় রাখবে যে এই রকম নয় যে ব্যাপারটা কিন্তু সাকসেস স্টোরি ডেফিনেটলি কোনো একটা জিনিস থেকে নির্ভর করে না। তুমি প্র্যাকটিস করছো, তুমি পড়ছো, তার ফলে পরীক্ষাটা তোমরা দিচ্ছ, কোনো টিচার সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসে না। সেই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমাদের মাইন্ডসেট কী হবে তার উপর বেস করে, তোমাদের নর্মালাইজেশন কী হবে, তোমাদের শিফট কী হবে, ইভেন তার উপরও নির্ভর করে, শুধু তোমার পরিশ্রমের উপরও নির্ভর করে না। আগে তো আমি বলে দিতাম শুধু তোমার পরিশ্রমের উপর নির্ভর করে না, কোশ্চেন কেমন আসছে তার উপর নির্ভর করে। তোমারটা হচ্ছে 50%, আর সেই 50%-এর মধ্যে আমাদের অনুদান, আমাদের টিচারদের অনুদান 1%,
ঠিক আছে। আর বাকি 50% হচ্ছে রেলের প্রশ্ন কেমন হবে, তুমি শিফটে গিয়ে তোমার মাইন্ডসেট কেমন থাকবে, তোমার শিফটে তোমার কম্পিউটারে কোনো প্রবলেম হবে কি না, কারণ ইদানিং হয়েছে রেলের পরীক্ষাতে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ফ্যাক্টর করে, নর্মালাইজেশন কেমন আসবে, এগুলো হচ্ছে সাকসেসের ওপর নির্ভর করে, এগুলো সাকসেসের উপর নির্ভর করে। সাকসেস বলতে যদি জব পাওয়া বোঝায়, চাকরি পাওয়া বোঝায়, গভর্নমেন্টের সরকারি চাকরি পাওয়া বোঝায়, তাহলে এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যার জাস্ট 0.2 এর জন্য কেটে যাচ্ছে, জাস্ট 1.2 এর জন্য কেটে যাচ্ছে, জাস্ট 0.7 এর জন্য কেটে যাচ্ছে, তারা বেসিক্যালি সাকসেসফুলি, তারা চাকরি পাচ্ছে না সেটা অন্য কথা, কিন্তু তারা সাকসেসফুলি, তারা যদি তাদের সেই মেধাটাকে অন্য কোনো ফিল্ডে কাজে লাগায়, তারা উইদিন সেকেন্ডে সাকসেস পাবে, ঠিক আছে। সো সাকসেস ইজ দ্য অ্যাপারেন্ট থিং, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তর খুব ইজি প্রশ্ন, চলো বলে দিই অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো ডোবার্নিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হচ্ছে তোমাদের তিনটে, যে তিনটেকে আমরা বলবো সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। ডোবার্নিয়ারের ক্ষেত্রে সঠিক ক্রম এটা কেন, কারণ ক্লোরিন এবং আয়োডিনের যে ভর, তাকে তাদের গড় করলে আমরা ব্রোমিনের ভর পাই, পারমাণবিক ভর পাই। বোঝা গেল কি বললাম, কীভাবে এই ক্রমটা তৈরি হয় দেখে নাও। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি লিথিয়ামকে নিচ্ছ আর তুমি এপাশে নিচ্ছ পটাশিয়ামকে, এদের দুটোর যে পারমাণবিক ভর, পয়েন্ট টু বি নোটেড, এদের দুটোর যে মাস, সেই মাসকে যোগ করো, করে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তুমি আর একটা জিনিসের মাস পাবে, সেটা হচ্ছে তোমাদের Na মানে সোডিয়াম। ওই জন্য লিথিয়াম, মাঝখানে সোডিয়াম এবং তারপর পটাশিয়াম, এইভাবে লিখে রাখা হয়, অর্থাৎ এই দুটোর থেকে আমরা এটাকে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে। সিমিলারলি আমরা যদি ক্লোরিন এবং আয়োডিনের আমরা যদি পারমাণবিক মাস নিয়ে তাদের যদি গড় করি, তাহলে আমরা কী পাবো, আমরা ব্রোমিনকে পাবো। অ্যাভারেজ সবসময় মাঝখানে রাখা হয়, ওই জন্য এই দুটোর অ্যাভারেজ আমরা মাঝখানে রাখি, ঠিক আছে। এইটা তো গেল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন বলা হয় না, ওই জন্য বলা হয় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নেক্সট হচ্ছে লিনাকে, মানে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এভাবে রাখা হয়। নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়াম। ক্যালসিয়াম এবং স্ট্রনশিয়ামের তুমি যদি মাস নাও, নিয়ে যদি তাদের গড় করো, তাহলে তুমি স্ট্রনশিয়ামের কী পাবে, তুমি পাবে ওই পারমাণবিক ভর পাবে। এটা অ্যাকুরেট হয় না, কাছাকাছি গিয়েছিলেন ডোবার্নিয়ার, কিন্তু এটা হচ্ছে বড় বড় জিনিস, তখনকার দিনে কোনো কিছুই ছিল না, সেই জন্য ডোবার্নিয়ার যেটা করেছিলেন সেটা প্রচণ্ড পরিমাণ পরিশ্রমসাধ্য কাজ ছিল। এখন তো আমরা অনেক যন্ত্রের মাধ্যমেই করতে পারি, কিন্তু তখনকার সময় সেটা ছিল না, ঠিক আছে। সেই জন্য এটা খুবই একটা উন্নত মানের কাজ ছিল বলেই ধরে নেবো আমি। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন বলছে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, রাইট। তো গাজর গ্রহণ করে শিশুকে কীভাবে সাহায্য করা যায়, শিশুর হাড় মজবুত হয়, অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, ভালো পরিমাণে শক্তি দেবে এবং দৃষ্টিশক্তিকে শক্তিশালী করবে। যেহেতু ভিটামিন এর ওপর বেস করে তোমাদের প্রশ্নটা এসছে, সেই জন্য অ্যান্সার হবে তোমাদের দৃষ্টিশক্তি। ডেফিনেটলি আমরা জানি যে ভিটামিন এ হচ্ছে আইসাইটকে কিন্তু ভালো করে, রাতকানা যে রোগ হয় সেটা ভিটামিন এর অভাবেই হয়, ঠিক আছে, রাতকানা। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে, দৃষ্টিশক্তিকে কিন্তু শক্তিশালী করে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। সব প্রশ্ন টাফ নয়, কিন্তু কিছু কিছু প্রশ্ন নিয়েছে যেগুলো আউট অফ সিলেবাস গেছে, এনসিইআরটির টাফই আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন বলেছে C3H8 এবং C5H12 এই জোড় দুটির মধ্যে আণবিক ভরের পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে। চলো করে ফেলা যাক, অ্যান্সার দেখে নাও। অ্যান্সার বলছে তোমাদের 28। দেখো এদের মধ্যে অ্যাকচুয়ালি কিসের পার্থক্য আছে, কার্বন এখানে 3টে রয়েছে আর কার্বন এখানে 5টা রয়েছে, তাহলে কার্বন কতগুলোর পার্থক্য, কার্বন 2 এর পার্থক্য, 3 আর 5, তার মানে 2টো কার্বনের পার্থক্য আছে। এখানে হাইড্রোজেন দেখো 12টা আছে, আর এখানে হাইড্রোজেন দেখো 8টা আছে, তাহলে কটা হাইড্রোজেনের পার্থক্য আছে, আমরা দেখতে পাচ্ছি 4টে হাইড্রোজেনের পার্থক্য আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এক একটা কার্বনের যে মাস হয় সেটা 12 করে হয়, এখানে 2টো আছে, সো 24 হবে। এক একটা হাইড্রোজেনের যে মাস আছে সেটা 1 করে আছে, সো 4টে আছে, সো টোটাল 4। আর 4 আর 24কে যোগ করলে আমরা 28 পাই, তার মানে এখানে পার্থক্য কত হচ্ছে, 28-এর পার্থক্য হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা হোমোলোগাস সিরিজের উপর বেস করেই হয়, দুটো কার্বনের পাশাপাশি অবশ্যই দুটো কার্বনের মধ্যে যে পার্থক্য থাকে সেটা হচ্ছে এইটা তোমাদের হয়। এটা যদি দুটো কার্বন পাশাপাশি নিই। আচ্ছা বলো তো এগুলো কী ধরনের যৌগ, দেখি একটু কে পারে। আমাদের তো পেডেও করানো হয়ে গেছে আর ফ্রিতেও করিয়ে দিয়েছি তোমাদের, যে C3H8 এবং C5H5 এটা মানে H12 এটা কী, দেখো C3 আছে, তার মানে এটা কী হবে, মিথেন, ইথেন, প্রোপেন। তো প্রপ দিয়ে স্টার্ট হবে, প্রোপেন হবে কিনা পরের কথা, বাট প্রপ দিয়ে স্টার্ট হবে। আর এটা দেখো 5 আছে, সো পেন্ট দিয়ে স্টার্ট হবে, কার্বন 5টা থাকলে পেন্ট দিয়ে স্টার্ট হয়।
আর কার্বন 3টে থাকলে প্রপ দিয়ে স্টার্ট হয়। এখন এন ইন না আইন, এটা আমরা কী করে বলবো? প্রোপেন প্রোপিন না প্রোপাইন, এটা পেন্টেন পেন্টিন না পেন্টাইন, কী করে বুঝবো আমরা? তোমাকে দেখতে হবে যে ফর্মুলা আছে। তো এখানে দেখো 3 × 2 + 2 হয়েছে, সেটা করে আমরা 8 পাচ্ছি। আর এদিকেও দেখো 5 × 2 + 2 আছে, সেটা করে আমরা কী পাচ্ছি? 12 পাচ্ছি। তার মানে এখানে বেসিক্যালি কী হয়েছে? Cn + 2 মানে সরি 2n + 2 এই আমাদের হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যে কটা কার্বন আছে তার সঙ্গে 2 গুণ করেছো এবং +2 করেছো, যে কটা কার্বন আছে তার সঙ্গে 2 গুণ করেছো +2 করেছো, ঠিক আছে? এইভাবে হাইড্রোজেনের সংখ্যা আমরা এখানে হাইড্রোজেনের সংখ্যা আমরা পেয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা কী করেছি? হাইড্রোজেনের সংখ্যা পেয়েছি। তো বলো এটা কিসের ফর্মুলা? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা অ্যালকেনের ফর্মুলা। অ্যালকেনে একমাত্র 2n + 2 হয়, তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? এটা হচ্ছে প্রোপেন হবে। প্রোপেন, পয়েকার দন্তান্ন। এটা হবে পেন্টেন, দন্তান্ন একার দন্তান্ন, ঠিক আছে? ব্যাস, চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এটা বেসিক্যালি তোমাদের 11 দাগের প্রশ্ন বলেছে, রামের কাছে একটি -6.5 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন সংশোধক লেন্স আছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হবে? সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হবে? চলো অ্যান্সার দাও। দেখো প্রথম কথাটা আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা নেগেটিভে আছে, তার মানে এটা একটা কি বলো, এটা কী লেন্স? এটা হচ্ছে কনকেভ লেন্স। কারণ আমরা জানি যে কনকেভ লেন্স আমরা কি জানি যে কনকেভ যে লেন্স হয়, ঠিক আছে? কনকেভ যে লেন্স হয় তার যে তোমাদের ডায়োপ্টার হয়, তার মানে পাওয়ার হয়, সেটা আমাদের কিসে হয়? নেগেটিভে হয়। সেটা আমাদের কিসে হয়? নেগেটিভে হয়। নেগেটিভ কেন নেগেটিভে হয়? কারণ এর ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয় তাই, ঠিক আছে? কেন নেগেটিভে হয়? কারণ এর ফোকাস দৈর্ঘ্য নেগেটিভে হয় তাই, ঠিক আছে? আর ফোকাস দৈর্ঘ্য আমরা যদি ডায়োপ্টার বার করি, পাওয়ারের ফর্মুলা কী হয়? লেন্সের পাওয়ারের ফর্মুলা হয় 1/f, আর এখানে এফ আমাদের নেগেটিভ, তার মানে এখানে পাওয়ার যেটা আসে সেটা হচ্ছে আমাদের সামথিং নেগেটিভ আসবে, ঠিক আছে? এখানে পাওয়ার এফের ভ্যালু যদি পুট করি তাহলে কিছু একটা পাওয়ার আসবে, সেটা আমাদের নেগেটিভে আসবে। তো এই যে এখানে ফর্মুলাটা দেওয়া রয়েছে, এখানে দেখো নেগেটিভ রয়েছে, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে কনকেভ লেন্স, মানে অবতল লেন্স। এটা গেল প্রথম পয়েন্ট, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে তোমাদের ফোকাস দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো এখানে পাওয়ার দেওয়া রয়েছে কত? 6.5, আর ফোকাস দৈর্ঘ্য আমরা কী করে পাই? ফোকাস দৈর্ঘ্য আমরা পাই 1/f করে, ঠিক আছে? আমি তোমাদের বারবার বলেছি যেটা বার করতে বলবে সেটাকে আগে থাকতে নেগেটিভ না পজিটিভ ধরবে না, সেটাকে নর্মাল লিখবে, ঠিক আছে? এখানে আমরা এফকে মাইনাসে বসিয়েছি, তার কারণ আমরা অবতল লেন্স নিয়ে কথা বলছি, এটা জানি তাই। কিন্তু তোমাকে যখন বার করতে বলবো তখন তুমি নেগেটিভ না পজিটিভ লিখবে না, তুমি দেখবো অঙ্কই তোমাকে নেগেটিভ না পজিটিভ বলে দেবে, ঠিক আছে? তো কী করবো? যদি এখানে এফ চলে যায়, এটা কী হবে? 1/-6.5 আসবে, তার মানে বেসিক্যালি কী আসবে? না 1/6.5, আর ওপরে দেখো দশমিকের জন্য একটা 0 যাবে। এটা যদি কাটাকুটি করো দেখতে পাচ্ছি এখানে আমাদের কী আসছে? 5 × 10, 5 × 13 তোমাদের 65, ঠিক আছে? তাই তো 5 × 10, 5 × 13 65, ইয়েস। তো 13 দিয়ে এটাকে ভাগ করলেই পেয়ে যাবো। তো 13 দিয়ে যদি এটাকে ভাগ করো, জাস্ট এ মিনিট, কত বলেছে এখানে? 6.5। আচ্ছা খেয়াল করো একটা জিনিস, এখানে আবার সেন্টিমিটারে দিয়েছে, আমি এই জন্য বলি কী হলো, সেন্টিমিটারে দিয়েছে। দেখো মনে রাখবে পাওয়ার যা থাকে না, পাওয়ার নর্মালি মিটারে থাকে, তার মানে এই জায়গায় আমাদের যেটা বেরিয়েছে, এই যে বেরিয়েছে 2/13, এটা কিন্তু মিটারে আছে। এটা কিসে আছে? এটা তোমাদের মিটারে আছে, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্য আমাদের মিটারে বেরিয়েছে, একে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটারে কনভার্ট করার জন্য আমরা কী করবো? একে আমরা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে তবে এটা সেমিতে কনভার্ট হবে। তার মানে বেসিক্যালি এখানে যদি সেমি লিখি তাহলে আমরা কী লিখবো? 100 × 2/13 মানে 200/13, এবং সামনে একটা নেগেটিভ আমাদের থাকবে, ঠিক আছে? এটাকে ভাগ করে নিলে তোমরা এই অ্যান্সারটা পাবে যেটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি 14.38। আমি এর ভাগটা করছি না, তোমরা করে নিও, এবং অ্যান্সারটা আমাদের কী আসবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের ভিডিওতে যাওয়ার আগে, মানে পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিও তো আমরা করছি, তো দেখো আমাদের কিন্তু 200 টাকা ছাড় চলছে এই মুহূর্তে, ঠিক আছে? তোমরা এই ছাড়টাকে অ্যাভেল করতে পারো, এটা কেবলমাত্র আজকের জন্য অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ মোটামুটি তোমরা 8টা থেকে 12টার মধ্যে এই ছাড়টাকে পাবে। যারা নাওনি এখনও তারা নিতে পারো। 200 টাকা ছাড় চলছে আমাদের সায়েন্সের কম্বো ব্যাচে, ঠিক আছে? এখানে তোমরা মক টেস্ট পাবে, এখনও মক টেস্ট আপলোড করা হয়নি, মক টেস্ট তোমাদের অগস্ট থেকে স্টার্ট হবে, কারণ এখন চ্যাপ্টার চলছে, ঠিক আছে? এখনও চ্যাপ্টার শেষ হয়নি, চ্যাপ্টার তোমাদের মোটামুটি অগস্টের 30 তারিখ বা 31 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, টোটাল যা সায়েন্সের পার্ট পুরো শেষ হবে, ঠিক আছে? এবং মক টেস্ট তোমরা পাবে, এবং মক টেস্টে তোমাদের যে কোশ্চেন থাকবে সেটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন থাকবে, পরীক্ষা যত এগোবে তত আমরা মিসলেনিয়াস মক টেস্ট দেবো। গেল নেক্সট, এখানে আর যেটা থাকবে সেটা কী থাকবে? পিডিএফ থাকবে,
এবং ভিডিও থাকবে, পিডিএফ আর ভিডিও দুটোই ডাউনলোড করা যাবে, কিন্তু অ্যাপের মধ্যে, ঠিক আছে, অ্যাপ ভার্সানে ডাউনলোড করতে পারবে। এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, সুতরাং এটা কম্পিউটারে চলবে না। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কনসেপ্ট। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে, তারপর প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিয়ে তারপর তোমাদের কিন্তু কোশ্চেন করানো হবে, ঠিক আছে। তোমরা কোশ্চেন্স দেখলে বুঝতে পারবে যে কী টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। টোটাল আমার যেহেতু মনে হচ্ছে, গুনেছিলাম আগের দিন আমি, যে 80টা মতো আমাদের টোটাল এখনও সায়েন্সের ক্লাস হয়েছে, ঠিক আছে। লামসাম 80টা, 78 থেকে 80 এই হতে পারে। তো 80টা, সরি 80 টাকা নয়, 80টা মতো তোমাদের হয়েছে, ঠিক আছে। 80টা মতো তোমাদের হয়েছে। তোমরা চেষ্টা করবে এই 80টা ক্লাসকে আগে রিভিশন দিয়ে শেষ করার। নিউ ক্লাস প্রত্যেক দিনই মোটামুটি অ্যাড হয়, ঠিক আছে। আচ্ছা, 200 টাকা ছাড় আছে এই মুহূর্তে। কোর্সের প্রাইস আছে 299, অর্থাৎ 200 টাকা ছাড় দেওয়ার পরে কোর্সের যে প্রাইস দাঁড়াবে সেটা হচ্ছে 299। তোমরা এটাকে অ্যাভেল করতে পারো। সত্যি কথা বলতে, কোর্সটা করানোর পরে আমার নিজেরও শান্তি হয়, যে যখন কোনো দেখি যে স্টুডেন্টরা বলে যে স্যার আপনার যে কটা ভিডিও আপনি দিয়েছেন, আর আমরা যখন প্র্যাকটিস করছি তখন আমরা কোশ্চেন্স আনকমন পাচ্ছি না, এটা আমাদের ভালো লাগে শুনতে, ঠিক আছে। তো এটা তোমরা অ্যাভেল করতে পারো। এছাড়াও যারা সায়েন্স নিচ্ছে তাদের জন্য আলাদা করে ম্যাথেও ছাড় আছে। তো কথা বলে নিও, 8670838797 এই নাম্বারে তোমরা একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে। চলো ফটাফট আমরা বাকি কোশ্চেনগুলো করে নেবো। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, ছোট্ট, বেশি ওয়েট করাবো না। যদি এইটা তোমরা কিনতে চাও, তাহলে তোমরা যে কুপন এখন ইউজ করবে সেটা হচ্ছে 61। এই 61 কুপনটা তোমরা অ্যাপে যাও, অ্যাপ ভার্সানে যাও, অ্যাপ ডাউনলোড করো, করে রেজিস্টার করো। করার পরে তোমাদের যদি সাইন ইন করা থাকে, কেনার আগে সায়েন্স কম্বো দেখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ঠিক আছে, এই তিনটের একটা কম্বো ব্যাচ আছে, যেটার প্রাইস হচ্ছে 499। 200 টাকা ছাড় পড়বে, সো 299 হয়ে যাবে। 61 কুপন ইউজ করবে পেমেন্ট করার আগে, তাহলে তোমাদের এই ছাড়টা পাবে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো কী বলছে। বলছে ম্যান্ডলিফের মতে মৌলের ধর্মগুলি তাদের কিসের সঙ্গে আপেক্ষিক ছিল পর্যায়গতভাবে, অর্থাৎ ক্রমিকভাবে। তোমরা জানো সবাই যে ম্যান্ডেলিফ যে ফর্মুলা দিয়েছিলেন সেটা পারমাণবিক ভরের উপর বেস করে ছিল। তো কারেক্ট আনসার এখানে পারমাণবিক ভরই হবে। এই দেখো এখানে দেওয়া রয়েছে পারমাণবিক ভরের উপর বেস করে ছিল, ঠিক আছে। এগুলো কমন কোশ্চেন, সবাই জানো, আমি আর ডিসকাস করছি না এখানে। পরের প্রশ্ন বলছে লিটমাস হচ্ছে একটি প্রাকৃতিক অম্লক্ষারক নির্দেশক। ইয়েস, ডেফিনেটলি এরকম প্রাকৃতিক অম্লক্ষারক নির্দেশক অনেক কিছু হয়। বাঁধাকপির পাতা, পিটুনিয়া ফুলের পাপড়ি, ঠিক আছে, জেরেনিয়াম ফুলের পাপড়ি, তারপর তোমাদের বিটের রস, এগুলো সবই কিন্তু হচ্ছে প্রাকৃতিক অম্লক্ষারক নির্দেশক। তো তোমাদের কি বলছে, কি থেকে বের করা হয় লিটমাসকে? তো তোমরা সবাই জানো যে লিটমাসকে কি থেকে বের করা হয়, লাইকেন থেকে বের করা হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি লাইকেন, ঠিক আছে। চলো, এই হচ্ছে অ্যান্সার। দেখতে পাচ্ছ লিটমাসকে কী থেকে বের করা হয়, লাইকেন থেকে কিন্তু লিটমাসকে বের করা হয়। এই যে লাইকেন, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাজ পার এনসিইআরটি এটা হচ্ছে থ্যালোফাইটা। এক্স্যাক্টলি থ্যালোফাইটা নয়, বাট অ্যাজ পার এনসিইআরটি এটাকে থ্যালোফাইটা বলা হয়। থ্যালোফাইটা কেন বলা হয়, এই যে বডি সেটা থ্যালাস হয়, ঠিক আছে। তোমরা বললো স্যার থ্যালাস ব্যাখ্যা করুন। থ্যালাস হচ্ছে এমন একটা বডি স্ট্রাকচার যেখানে ডিফারেন্সিয়েশন হয়নি। মানে কি, সেখানে না কোনো ফুল আছে, না কোনো পাতা আছে, না কিছু আছে। অর্থাৎ একটা গাছকে দেখলে তুমি ফুল, পাতা, মূল ইজিলি চিনতে পারবে, কিন্তু এদেরকে দেখলে কোনটা ফুল কোনটা মাথা, মানে কোনটা হাত কোনটা পা কোনটা মাথা, তুমি কিছুই বুঝতে পারবে না। এই ধরনের বডিকে থ্যালাস বডি বলা হয়, এই জন্য এদেরকে থ্যালোফাইটাও বলা হয়। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এই যে লিটমাসের মতো আরও অনেক কিছু আছে, যেমন এই যে হলুদও একটা কিন্তু প্রাকৃতিক অম্লক্ষার, ঠিক আছে। যেমন তোমাদের যদি বলি, যেমন বিটের রস, বিটও কিন্তু প্রাকৃতিক অম্লক্ষার। বিটের রস, বেসিক্যালি বিট নয়, বিটের রস, ঠিক আছে। নেক্সট যেমন তোমাদের বলি, যেমন পিটুনিয়া, ঠিক আছে, ফুলের পাপড়ি। এছাড়া তোমরা যদি এনসিইআরটিতে তোমরা দেখো অনেক উদাহরণ আছে, ঠিক আছে। আমরা ডিটেলে এটাকে কভার করেছি আমাদের যে পেডে, যে তোমাদের যে ইন্ডিকেটর আছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর, তাতে খুব ডিটেলে কভার করানো হয়েছে এটাকে, ঠিক আছে। অনেক উদাহরণ দিয়ে ডিটেলে কভার করানো হয়েছে। তো পিটুনিয়া ফুলের পাপড়ি এটাও কিন্তু তোমাদের অম্লক্ষার। চিন্তা নেই, আমি অম্লক্ষার বেসটাও কিন্তু তোমাদের ফ্রিতে পড়াবো। অর্থাৎ এনসিইআরটি যে রিডিং পার্টটা আছে সেটা আমরা অলওয়েজ ফ্রিতে পড়াচ্ছি, কিন্তু তার ডিপ যে ব্যাখ্যাটা হয়, এক্সপ্লানেশন হয়, সেটা আমরা পেডে করাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমরা কী দেবো, অ্যান্সার কী হবে আমাদের, লাইকেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন, দেখো বলছে যে কোনটি জাইলেম ভেসেলকে জলরোধী করে, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার। কী বলেছে, কোনটি জাইলেম ভেসেলকে জলরোধী করে? দেখো ক্লিয়ারলি এর অ্যান্সার হচ্ছে লিগনিন হবে। কী হবে, লিগনিন। তার কারণ কি, অ্যান্সার দেখে নাও, অ্যান্সার তোমাদের হবে লিগনিন। কেন লিগনিন অ্যান্সার হবে, কারণ দেখো জাইলেম ভেসেল, ঠিক আছে, জাইলেম ভেসেল হচ্ছে এরকম নলাকার থাকে, ঠিক আছে। জাইলেম ভেসেল কি এরকম নলাকার থাকে, ওকে। এবং এই জাইলেম ভেসেলগুলো যে লুমেন হয়, লুমেন কাকে বলা হয়, মাঝখানে যে
ছোট ছিদ্র থাকে তাকে আমরা বলি লুমেন, এবং এই লুমেন কিন্তু অত্যন্ত সংকীর্ণ হয়, ঠিক আছে। জাইলেম ভেসেলের যে লুমেন হয়, এই যে মাঝখানে যে পাইপটা গেছে এটাকে লুমেন বলছি, এই লুমেন কিন্তু অত্যন্ত সংকীর্ণ হয়, লুমেন খুবই সংকীর্ণ হয়, সংকীর্ণ লুমেন। এটা জাইলেম ভেসেলের একটা ইম্পর্টেন্ট শর্ত যে জাইলেম ভেসেল কিন্তু একদম সংকীর্ণ হয়, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে জাইলেম ভেসেল কিন্তু এদিক ওদিক জল পরিবহন করতে পারে না। সোজা জল কি হয় বলে দিই, সোজা জল কি হয়, এর মধ্য দিয়ে ঢোকে এবং সোজা বেরিয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনোভাবেই দেখতে পাবো না যে এই জলটা সাইডওয়েজে যাচ্ছে, অর্থাৎ এদিক ওদিক যায় না। আমরা জানি জাইলেম বেসিক্যালি দুই প্রকারের হয়, তাই না। জাইলেমের যে পরিবাহিকা সেটা বেসিক্যালি দুই প্রকারের হয় জাইলেম, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে আমরা জানি ট্রাকিড হয়, টি ফর ট্রাকিড, আর একটা হচ্ছে ভি ফর ভেসেল হয়। দুটোই মৃত, এবং মৃত হওয়ার কারণে এদের মধ্যে আমরা লিগনিনকে পাই, ঠিক আছে। মৃত হওয়ার কারণে এদের মধ্যে কী পাই আমরা? লিগনিনকে পাই। ওকে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা মাথায় রাখবে। আর এরা কিন্তু সাইডওয়েজ হয় না। আর একটা জিনিস, এই ভেসেল কিন্তু বহুকোষী হয়, এটা মনে রাখবে, ভেসেল কিন্তু বহুকোষী হয়, ঠিক আছে। যেখানে ট্রাকিড কিন্তু এককোষী হয়, এটা মনে রাখবে, এগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলছে 300 ওয়াট রেটযুক্ত একটা এয়ার কুলার প্রতিদিন যদি 12 ঘন্টা করে কাজ করে তাহলে 30 দিনে মোট কতটা শক্তি উৎপন্ন করবে? এটা তোমাদের কোশ্চেন দিয়েছে, কিছুই নয়। কি করবে তোমরা? আমরা জানি ইলেকট্রিক এনার্জি সমান সমান কি? পাওয়ার ইন্টু টাইম। সো পাওয়ারকে টাইমের সঙ্গে গুণ করে দাও, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এই হচ্ছে অ্যান্সার হবে তোমাদের, অর্থাৎ 108 কিলো ওয়াট আওয়ার। কী করে হচ্ছে দেখো, 300। আচ্ছা, আগে আমরা লিখি যে এনার্জি বলতে কি বোঝায়। শক্তি বলেছে না, শক্তি মানে এনার্জি, পাওয়ার ইন্টু টাইম, এই হচ্ছে আমাদের হয়। এখানে পাওয়ার কত বলেছে? ওয়াটে আছে পাওয়ার, অর্থাৎ 300। টাইম কি বলেছে? 12 ঘন্টা ধরে কাজ হবে, এইভাবে 30 দিন কাজ হবে। তো এই সব কটাকে যোগ করলে আমরা কী পাচ্ছি? 108 এবং 3টে শূন্য পাচ্ছি। এত ওয়াট আওয়ার আমরা পেয়েছি, এত ওয়াট আওয়ার পেয়েছি। কিন্তু আমাদের এখানে অ্যান্সার দেখো, জুল, জুল তো অ্যান্সার হবে না। ওয়াট আওয়ার দেখো, এটা তো 108,000 ওয়াট আওয়ার আসছে, তো 108 ওয়াট আওয়ার তো অ্যান্সার নয়। এত জুল পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার নয়, এত জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়। কিন্তু অ্যান্সার এখানে এনার্জি চেয়েছে, সো ওয়াট আওয়ারে অ্যান্সার আসবে। এখন এখানে কিলো ওয়াট আওয়ারই আসতে পারে, তো 108,000 এত ওয়াট আওয়ার আছে, একে কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে কী করবো আমরা? 1000 দিয়ে ভাগ করে দেবো, এই দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে, মানে 3টে শূন্য কেটে বেরিয়ে যাবে, সেখানে কী থাকবে? এত কিলো ওয়াট আওয়ার আমাদের অ্যান্সার চলে আসবে। যেমন আমরা গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য কি করি? আমরা 1000 দিয়ে ভাগ করি, ঠিক আছে। সেরকমই ওয়াটকে কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে আমরা কি করব? এখানে 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। বোঝা যাচ্ছে? একদম কনসেপচুয়াল জিনিস। তো এই প্রশ্নটাকে না করেও আমরা অ্যান্সার দিতে পারতাম, এটা হচ্ছে মজার ব্যাপার। কী করে অ্যান্সার দিতে পারতাম? দেখো আমি এখানে খানিকটা বলেওছি, আবারও বলে দিই। দেখো এখানে জুল, জুল কিসের একক? তোমরা কি জানো? জুল কিসের একক বলো? দেখো ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি? মানে হচ্ছে জুল পার সেকেন্ড, ওকে। আর আমরা জানি এখানে জিজ্ঞেস করেছে কি? এখানে জিজ্ঞেস করেছে যে তোমাদের এনার্জি কতটা, এখানে এনার্জি কতটা আসবে, অর্থাৎ কতটা এনার্জি নেবে, এবং ওটা তড়িৎ এনার্জির কথা বলেছে, তড়িৎ শক্তির কথা বলেছে। আমরা জানি তড়িৎ শক্তি কিন্তু কিলো ওয়াট আওয়ারে থাকে অথবা ওয়াট আওয়ারে থাকে। তাহলে জুল আমরা কেটে দেবো, আইদার ওয়াট আওয়ার আসবে অথবা কিলো ওয়াট আওয়ার আসবে, কারণ জুল পার সেকেন্ড মানেই তো সেই ওয়াট আওয়ার। সো ওয়াটে তো অ্যান্সার আসবে না, ওয়াট আওয়ারে অ্যান্সার আসতে পারে, ঠিক আছে। এবং এক্ষেত্রে এটা কিলো ওয়াট আওয়ারে আসে, তো একটাতেই কিলো ওয়াট আওয়ার আছে, তো তোমরা মার্ক করতে পারতে এটাকে। বোঝা যাচ্ছে কী বললাম? চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের স্টেটমেন্ট বেসড প্রশ্ন, বাট এই প্রশ্নটা ভেরি ইজি কোশ্চেন্স, ঠিক আছে। এটাকে খুব একটা টাফ কিছু নয়, ভেরি ইজি কোশ্চেন্স। বলেছে একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য নিচের কোন বিবৃতিটি সত্য, ঠিক আছে। কি বলেছে দেখো, কয়েলের পাকের সংখ্যা বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যেতে পারে। কয়েলের পাকের সংখ্যা যদি তুমি বাড়াও তাহলে যে ইন্ডাকশান হচ্ছে তড়িৎ প্রবাহে সেটা বাড়ানো যেতে পারে। কয়েলের গতি বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যেতে পারে। প্রযুক্ত যে চৌম্বক ক্ষেত্র আছে তাকে হ্রাস করে ইন্ডাকশান বাড়ানো যেতে পারে। আবিষ্ট ইংরেজি হচ্ছে ইন্ডাকশান, ঠিক আছে। আনসার দেখে নাও, এখানে কারেক্ট অ্যান্সার বলেছে 1 এবং 2। দেখো 3 কেন কারেক্ট হবে না? কারণ দেখো তুমি যদি চৌম্বক ক্ষেত্রকে হ্রাস করো তাহলে এই যে ইন্ডাকশান বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যে ম্যাগনেট দ্বারা, বাংলায় লিখি, চুম্বক দ্বারা তড়িৎ তৈরি, চুম্বক দ্বারা তড়িৎ তৈরি, ঠিক আছে। কী বোঝায় এটাকে? এটাকে বোঝায় চুম্বক দ্বারা তড়িৎ তৈরি।
তা চুম্বক দ্বারা তড়িৎ তৈরি করার জন্য তো চুম্বক ক্ষেত্রের প্রয়োজন হবে না, চুম্বক ক্ষেত্রের যে ক্ষমতা তার উপর বেস করে তড়িৎ তৈরি হচ্ছে, তাই চুম্বক ক্ষেত্র হ্রাস করলে তুমি তড়িৎ প্রবাহ বাড়াবে কী করে? তো প্র্যাকটিক্যালি এটা কেটে যাচ্ছে, এখানে অ্যান্সার 1 আর 2ই হবে, আর সেটাই দেখো এখানে বলেছে 4 নম্বরে 1 আর 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? দেখো এছাড়াও অন্যভাবেও কিন্তু এর যে গতি তাকে বাড়ানো যেতে পারে। কীভাবে বাড়ানো যায়? তুমি যদি এখানে পাওয়ারফুল মানে যা ইলেকট্রোম্যাগনেট আছে তার থেকে বেশি পাওয়ারফুল তড়িৎ চুম্বক ব্যবহার করো, ঠিক আছে? বেশি পাওয়ারফুল যদি তুমি তড়িৎ চুম্বক ব্যবহার করো তাহলে কিন্তু এটা হতে পারে ভালো হবে। নেক্সট কী করতে পারো, তুমি যদি এখানে কি করতে পারো যে এই দুটো তো আছে, এখানে কয়েলের পাক সংখ্যা বাড়াতে পারো। এই দুটো আর লিখছি না এখানে, এই দুটো আর লেখার কোনো মানে হয় না, ঠিক আছে? এই দুটো লেখার কোনো মানে হয় না। আরেকটা জিনিস, তুমি যদি এই যে কয়েলটা যার মধ্যে পেঁচাচ্ছ তুমি যদি একটা সফট আয়রন কোর ব্যবহার করো, এর মধ্যে যদি তুমি যে আয়রন কোরটাকে ব্যবহার করছো না, সেটা যদি একটা সফট আয়রন কোর হয়, অর্থাৎ কাঁচা লোহা হয়। সফট আয়রন কোর মানে কি? কাঁচা লোহা। যদি এর মধ্যে তুমি কাঁচা লোহাকে ব্যবহার করতে পারো, এই যে এটাকে তুমি যদি কাঁচা লোহা ব্যবহার করতে পারো, সফট আয়রন ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা বাড়বে, তার ফলে ম্যাগনেটিক ইন্ডাকশানের কারণে যে ইলেকট্রিক ইন্ডাকশান হচ্ছে সেটাও বাড়বে, ঠিক আছে? এছাড়াও কয়েলকে যদি তুমি জোরে ঘোরাও, ঠিক আছে? কয়েলকে জোরে ঘোরালে, জাস্ট মিনিট, কয়েলকে কী করলে? জোরে রোটেট করলে, জোরে ঘোরালে, ঠিক আছে? এই 3-4টে পদ্ধতি আছে যেভাবে তুমি কি করতে পারো, তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বললাম? এই 3-4টে পদ্ধতি আছে, ওখানে দুটো দেওয়া আছে। ও কয়েলের গতি বাড়িয়ে তো লেখাই আছে, খেয়াল করে নি, কয়েলের গতি বাড়িয়ে এইটা লেখা আছে এখানে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটা অ্যান্সার দাও। পরের প্রশ্ন বলছে ফুসফুসে অ্যালভিওলিগুলি থাকার কারণ কি? ঠিক আছে, ফুসফুসে যে অ্যালভিওলি থাকে সেটা থাকার কারণ কি? দেখো ফুসফুসের যে অ্যালভিওলি থাকে সেটা বেসিক্যালি কী করে, মনে রাখবে যেখানে যেখানে আমাদের শোষণ হয়, কোনো কিছুর দেওয়া নেওয়া হয়, সেখানে পৃষ্ঠতল বেশি হওয়ার দরকার পড়ে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার ঘরের মেঝেতে জল পড়েছে, তুমি একটা সরু যে তোমাদের একটা ফিতে টাইপের আছে সেটা দিয়ে তুমি জলটাকে মোছার চেষ্টা করবে, দেখবে জলটা মুছবে না। কিন্তু তুমি একটা বড় পাতানো কাপড়, যাকে আমরা নর্মাল ভাষায় ন্যাতা বলি, সেই বড় পাতানো কাপড় যদি জলের উপর দাও, দেখবে জলটা দ্রুত শুষে যাচ্ছে। এবং এরকম করে মানে এরকমভাবে গুছিয়ে তোমরা যদি ওটাকে নাতা দিয়ে বা কাপড়টা দিয়ে তুলে নিতে পারো, তাহলে জলটা কিন্তু আর থাকে না। এটাই বলতে চাইছি, সেটা কথা বলতে। আমরা এখান থেকে কী প্রমাণ পেলে? যখনই কোনো জিনিসকে আমরা শোষণ করাতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠতল বাড়ানোর প্রয়োজন হয়, ঠিক আছে? এখানে অ্যান্সার তাহলে ফার্স্ট অপশনই হবে, অর্থাৎ পৃষ্ঠতল ক্ষেত্রফল বৃদ্ধি করে, ঠিক আছে? তো ফুসফুসে যে অ্যালভিওলিগুলো থাকে সেগুলো কী করে? বেসিক্যালি ফুসফুসের যে পৃষ্ঠতল আছে সেখানে অবস্থান করে এবং তার ক্ষেত্রফল বাড়ায়। একটা জিনিস মাথায় রাখবে, এই অ্যালভিওলিগুলো দিয়ে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় বেসিক্যালি, ঠিক আছে, CO2 আর O2-র কী হয়? আদান প্রদান চলতে থাকে, ঠিক আছে? CO2 আর O2-র কী হয়? আদান প্রদান চলতে থাকে। এরকম একটা সেম জিনিস আমরা কিন্তু আমাদের ক্ষুদ্রান্তেও দেখতে পাই, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে এরকম একটা সেম জিনিস দেখতে পাই। বলতে পারবে তার নাম কি? তার নাম হচ্ছে ভিলাই, ঠিক আছে? সেম জিনিস ভিলাইও কিন্তু দেখতে পাই, ওখানে খাদ্যবস্তুর শোষণ হয়, সেই জন্য ভিলাইও কিন্তু ক্ষুদ্রান্তের কী করে? তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু ক্ষুদ্রান্তে হয়। আর এখানে আমরা ফুসফুসের ক্ষেত্রে অ্যালভিওলাইকে দেখতে পাই। এনসিইআরটিতে কোথায় আছে চলো একবার দেখে নেবো। দেখো আমি তোমাদের এখানে পেজ দিয়ে রেখে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বলা রয়েছে, দেখো ফুসফুসের ভেতরে এই শ্বসন পথটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নালিকায় বিভক্ত হয়ে অবশেষে বেলুনের মতো আকার ধারণ করে। এই বেলুনের মতো আকার ধারণ করে এটাকে আমরা অ্যালভিওলাই বলি। অ্যালভিওলাই মানে কোনো ক্ষুদ্র ছিদ্র নয়, ওখানে যেটা লেখা ছিল বাংলা, বেসিক্যালি এটার মানে হচ্ছে বায়ুথলি, ঠিক আছে? অ্যালভিওলাইগুলো কী করে? যে পৃষ্ঠতলের সৃষ্টি করে সেখানে গ্যাসীয় আদান প্রদান হয়। বেসিক্যালি এদের সাথে ডাইরেক্ট রক্তবাহের টাচ থাকে এবং এই রক্তবাহ দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় কী হয়? অ্যালভিওলাইতে CO2 O2 আদান প্রদান হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াতেই কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, ক্ষুদ্রান্তের ব্যাপারটা একটু দেখে নেবো। দেখো এই যে এখানে রয়েছে যে পাচিত খাদ্য ক্ষুদ্রান্তের প্রাকার দ্বারা শোষিত হয়। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাকারে অসংখ্য আঙুলের মতো উপবৃদ্ধি দেখা যায়, ঠিক আছে? এক্সটেনশন দেখা যায়, যাকে আমরা বলি ভিলাই বা ভিল্লি বলি। এই ভিলাই কিন্তু পাচিত খাদ্যের শোষণের জন্য ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করে। তো ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা এনসিইআরটি থেকে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরেরটা যাবে। হ্যাঁ, এইরকম কোশ্চেন্স আমরা এনসিইআরটি ডাইরেক্ট পেতে পারি,
ঠিক আছে, কিন্তু আমরা যখন অ্যানালাইটিক্যাল প্রশ্নের দিকে যাব, যেমন ওই যে বংশগতির ওই প্রশ্নটা দেখলে, ঠিক আছে, যেমন তোমরা ইএমএফ সম্পর্কে দেখলে, ওই সমস্ত প্রশ্ন তোমরা ডাইরেক্ট এনসিইআরটির পিডিএফ থেকে পাবে না। ঠিক আছে, এটার কারণই আছে, কারণ এনসিইআরটি নিজেই বলে দিচ্ছে, তোমরা যদি এনসিইআরটির যদি অ্যাকচুয়াল ওদের যে বোর্ডের মিটিং হয় বা ওদের যে এক্সট্রা যে পার্টগুলো থাকে, টিচারদের সঙ্গে মিটিং হয়, তাতে যে পার্ট থাকে সেখানে কীভাবে পড়াতে হয়। আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যারা এখন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে এবং তারা ওই টিচিং লাইনে আছে, সিটেট দিয়ে তারা টিচিং লাইনে গেছে। সেখান থেকে আমি অনেক খবরও পাই, সেখান থেকে আমি জানতে পারি যে তাদেরকে কীভাবে পড়াতে বলা হয়। তাদেরকে বলে দেওয়া হয় যে 11-এর পার্ট টাচ করতে। এটা কেন জানো? কারণ যখন তারা 9-10 থেকে যারা যখন 11-এ যাবে তখন তাদেরকে ওই জিনিসগুলো পড়তে হবে। তো কিছু কিছু চ্যাপ্টার আছে 11-এ টোটালি নতুন, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো 9-10 থেকে 11-এ যেতে হয়। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন, সেখানেও কিন্তু একজন টিচার ছিলেন, তিনিও কিন্তু আমাদের যখন মাধ্যমিক তার ঠিক 3-4 মাস আগে থেকে উনি কী করেছিলেন, মাধ্যমিকের প্রেশারটা নিতে বলতেন, প্লাস আমাদের কী করাতেন 11-12 থেকে ওই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিভিন্ন নিউমেরিক্যালস তুলে তুলে করাতেন। এটা প্র্যাকটিস হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এত কথা বলার কারণ কি, যে ওই জন্যই কিন্তু আমরা দেখতে পাই সামান্য কিছু প্রশ্ন অনেক সময় 50-50 তোমাদের ডাইরেক্ট বই থেকে আসে, আর 50% কোশ্চেন্স অনেক সময় এনসিইআরটি এক্সটেনশানে আছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন, চলো অ্যান্সার দাও। পরের প্রশ্ন, এনসিইআরটির যে ব্যাখ্যা দিলাম তার স্ক্রিনশট আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা পিডিএফে পেয়ে যাবে। টোটাল 3টে পিডিএফ ডিউ আছে, সেটা হচ্ছে আগের দিনে সায়েন্সের পিডিএফ, কালকে তোমাদের আমি ম্যাথ ক্লাস করিয়েছিলাম তার, আর এইটার। এই 3টে পিডিএফ তোমরা আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকো তুমি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? নিচে দেখো ডেসক্রিপশন বক্সে, এবং তোমাদের ফার্স্ট কমেন্টে দেখো সব লিঙ্ক দেওয়া থাকে। যদি আজকে না পাও কিছুক্ষণ পরেও তোমাদের কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়, একটু দেরি হয় অনেক সময়, বাট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের কোথাও খোঁজ করতে হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা 3টে পেন্ডিং পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, চলো, আর যেমনটা বললাম পেডের জন্য তোমরা 8670-তে যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারো। তো অ্যান্সার বলো, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভেরি কমন কোশ্চেন্স আর খুব সোজা প্রশ্ন বটে। দেখে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো প্রথম কথা, প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু কোনো আয়নের এক্সচেঞ্জ হয় না, সেটা হয় তোমাদের দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হয়, আয়নের এক্সচেঞ্জ হয়, এটা গেল প্রথম কথা। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হয়, একটা ধাতু আছে যেটা কিনা কম দুর্বল, কম শক্তিশালী, আর একটা ধাতু আছে যেটা বেশি শক্তিশালী। তো এ কী করছে, এর ঘর থেকে ওকে বেসিক্যালি বার করে দিচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি এটাই হয়। যেমন দেখো ম্যাগনেসিয়াম কপারের থেকে বেশি শক্তিশালী, তো ম্যাগনেসিয়াম কী করলো, কপারের ঘর থেকে কপারকে দেখো একা বের করে দিল, আর নিজে কপারের যে অক্সাইড ঘর তার মধ্যে ঢুকে গেল। এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে আমরা দেখি একটা সিঙ্গেল ধাতুকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, একটি রাসায়নিক যৌগ যেখানে একক যৌগ গঠিত হয়। এই একক যৌগ কোনটা? এইটা হচ্ছে একক যৌগ। এই যে বোঝাতে পেরেছি, এটা আমি যখন পেডে পড়েছি তখনও বলেছি, যখন ফ্রিতে পড়েছি তখনও বলেছি। আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মেনলি। একটা হচ্ছে তোমাদের 3টে কি 2টো মনে হয়, 2টো কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর 2 হচ্ছে তোমার জৈব রসায়ন। ঠিক আছে, আরও সব চ্যাপ্টার তোমাদের ফ্রিতে করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। যেটা তোমাদের এনসিইআরটি রিডিং করাচ্ছে সেটা তোমাদের করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন আলোচনা চলছে, কালকেই তোমাদের একটা জৈব রসায়নের একটা পার্ট কভার করে দেবো, আর নতুন একটা চ্যাপ্টার শুরু করে দেবো। ঠিক আছে, তো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন এর কথা বললাম, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য, এইটা আমাদের কারেক্ট। এখন প্রথমটা সত্যি নয় কেন? এখানে বলছে কম তড়িৎ ঋণাত্মক অধাতু একটি কম তড়িৎ ধনাত্মক ধাতুতে পরিণত হয়। প্রথম কথা দেখো, এটা কিন্তু একদমই সত্যি কথা নয়। কেন? কারণ তড়িৎ ঋণাত্মক অধাতু তড়িৎ ঋণাত্মক ধাতুতে পরিণত হচ্ছে। ধাতু কোনোদিন তড়িৎ ঋণাত্মক হয় না, ধাতু সবসময় তড়িৎ ধনাত্মক হয়। তাছাড়াও খেয়াল করো, এখানে এটাও ধাতু এটাও ধাতু, সো এখানে অধাতুর প্রশ্নই নেই। গেল। নেক্সট হচ্ছে কম বিক্রিয়াশীল ধাতু একটি অধিক বিক্রিয়াশীল ধাতুকে তার জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে। এখানে যদি বলতো বেশি বিক্রিয়াশীল ধাতু, তাহলে আমরা অ্যান্সারটাকে কারেক্ট করতাম। এখানে বলেছে কম বিক্রিয়াশীল ধাতু বেশি বিক্রিয়াশীল ধাতুকে কী করে করবে? বেশি বিক্রিয়াশীল মানে বেশি শক্তিশালী, সে কম বিক্রিয়াশীল মানে কম শক্তিশালীকে বাইরে বার করে দিচ্ছে। এটা ঠিক। এটা যদি বেশি লিখতো তাহলে কারেক্ট হতো, আর এই জায়গাটায় তোমাদের হবে কম, এখানে তোমাদের হবে কম, তাহলে এটা কারেক্ট হতো। নেক্সট বলছে অধিক বিক্রিয়াশীল ধাতু এটি কম বিক্রিয়াশীল ধাতুকে তার জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে। এখানে কি বলেছে, একটি অধিক বিক্রিয়াশীল ধাতু, আচ্ছা সরি কী বললাম, এটা 3 কারেক্ট হবে, নট 4। ঠিক আছে, 4 কেন কারেক্ট? আচ্ছা ডাইরেক্ট এক মিনিট আমি খেয়াল করিনি। এখানে একক যৌগ গঠন করে বলতে আমি যে অর্থে একক যৌগ বলেছি সেটা বলতে চাইনি। এখানে একক যৌগ গঠন করে বলতে চেয়েছে যেমন কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে CO2 তৈরি করছে, সেইটাকে বলতে চেয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একক যৌগ, এটা সংযোজন বিক্রিয়ায় হয়,
এটা কি হয়, এটা তোমাদের সংযোজন বিক্রিয়ায় হয়। ওকে, এটা তোমাদের সংযোজন বিক্রিয়ায় হয়। এক্ষেত্রে তিনটাই কারেক্ট হবে। ঠিকই আছে, এখানে অধিক বিক্রিয়াশীল ধাতু আমি ব্যাখ্যাও করেছি যে ম্যাগনেসিয়াম হচ্ছে অধিক বিক্রিয়াশীল, সেটা কপারকে বের করে দিচ্ছে, কারণ কপার হচ্ছে কম বিক্রিয়াশীল। তো কারেক্ট অ্যান্সার আমাদের 3ই নেবে। ঠিক আছে, একটা কেন নেবে না, দেখো এখানে কপার একা বসে থাকে এটা ঠিক, কিন্তু একক কোনো ধাতু তৈরি হচ্ছে না, এখানে দুটো যৌগ তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা মৌল একটা যৌগ তৈরি হয়। ঠিক আছে, একটা যৌগ একটা মৌল তৈরি হয়, সেই অর্থে একক কিছু তৈরি হচ্ছে তা নয়। আর এখানে একক যৌগ তৈরি বলতে চাইছে একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। একটাই প্রোডাক্ট আমরা কোন বিক্রিয়ায় পাই, সংযোজন বিক্রিয়ায় আমরা একটাই প্রোডাক্ট পাই। যেমন কপারের সঙ্গে সি এর সঙ্গে O2 হচ্ছে এবং CO2 উৎপন্ন হচ্ছে। কপারের সঙ্গে বলা যেতে পারে, যেটা বলছিলাম, কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে এবং CuO উৎপন্ন হচ্ছে, এটাও করা যায়। বলতে পারলাম আমি? ক্লিয়ার? চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। টোটাল 20টা প্রশ্ন দেওয়ার কথা ছিল, বাট দেখলাম এখানে এই যে তোমাদের শিফট আছে, এই শিফটে এই 19টা প্রশ্ন ইম্পর্টেন্ট, বাকি প্রশ্নগুলো মারাত্মক এলেবেলে, সো তোমাদের সময় নষ্ট করবো না সেই প্রশ্নগুলোকে আলোচনা করে শুধু। তো বলছে একটি গোলাকার দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে সম্পর্কিত কোনটা সত্যি, অর্থাৎ বক্রতা কেন্দ্র নিয়ে কোন স্টেটমেন্টটা রাইট সেটা বলতে বলা হয়েছে। বলেছে এটা গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া আলোকরশ্মি একই পথে বিপরীতে ফেরত আসে, এটা রাইট। যখনই কোনো গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি যাবে তখন সেটা একই পথে ব্যাক করে। নেক্সট হচ্ছে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্রের সাথে গঠিত প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হয়, এটাও রাইট। নেক্সট হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের গঠিত প্রতিবিম্ব সদ এবং অবশিষ্ট হয়, এটাও রাইট। দেখে নাও অ্যান্সার কিন্তু তোমাদের হবে 3টে। ধরো আমি এখানে একটা গোলীয় দর্পণ আঁকলাম, এইটা হচ্ছে আমাদের F আর এইটা হচ্ছে আমাদের C। ঠিক আছে, এবার যদি কোনো আলোকরশ্মি এর মধ্য দিয়ে পড়ে, ধরো কোনো আলোকরশ্মি কী করছে, এর মধ্য দিয়ে আসছে, ধরো কোনো আলোকরশ্মি কী করলে, এই যে নীলটা এঁকেছি, আচ্ছা দেখে তো বুঝতেই পারছো না, জাস্ট এ মিনিট, লাল নিয়ে নিই কেমন। ইয়েস, ধরো কোনো আলোকরশ্মি এর মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং এখানে ঠিকরানোর পর যে পথে ব্যাক করবে সেটা হচ্ছে এই সেম পথে ব্যাক করে। তো ফার্স্ট যে তোমাদের আছে সেটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, ফার্স্ট যেটা আছে সেটা কারেক্ট। নেক্সট দেখো, আর একটা বিবৃতি তোমাদের বলেছে, একই চিত্র দিয়ে তোমাদের দেখিয়ে দেবো, জাস্ট এ মিনিট। ওকে, আরেকটা বিবৃতি বলেছে, এটা একই চিত্র দিয়ে দেখাবো, সেটা হচ্ছে যে এক্ষেত্রে তুমি দেখতে পাবে যে পরিষ্কারভাবে, ধরো তুমি সি এর ওপর কোনো বস্তুকে রেখেছো, ঠিক আছে, ধরো তুমি সি এর ওপর কোনো বস্তুকে রেখেছো, তাহলে যে প্রতিবিম্ব উৎপন্ন হবে না, সেটা তোমাদের সিতেই উৎপন্ন হবে। আচ্ছা একটা কাজ করি, এই বস্তুটাকে একটু বড় করে দিই। ধরো তুমি কোনো বস্তু রেখেছো সি এর উপরে, ঠিক আছে, তাহলে যে প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটা সিতেই উৎপন্ন হবে। এ দেখো নিচে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, সিতেই উৎপন্ন হবে, আর সেটা কিন্তু বস্তুর আকারের থেকে ছোট হবে। দেখো এখানে বস্তুটা বড় এবং বস্তুটাকে ছোট দিয়েছি, আর দেখতে পাচ্ছ সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় অবস্থান করছে। তার মানে কী হবে, তার মানে এটা সৎ প্রতিবিম্ব হবে, আর সৎ প্রতিবিম্ব সবসময়ের জন্য উল্টো হয়, তার মানে এখানে সেটা কি অবশিষ্ট শব্দ দিয়ে দেখিয়েছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, 1, 2, 3 তিনটেই কারেক্ট, ওই জন্য আমাদের অপশান 2 এখানে কারেক্ট হয়েছে। বোঝাতে পারলাম? তো এই 19টা প্রশ্ন তোমাদের ছিল। ভালো লাগলে তোমরা এটাকে শেয়ার করো আর একটু লাইক করে দিও, লাইক আমাদের মোটিভেট করে, ডু লাইক ইট। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে এক্সপ্লেনেশন দিয়ে খেটে পড়ানো হয়, এটা গেল। আর নেক্সট তোমরা পেড কোর্স কিন্তু নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।